Same movie लगाए थे এখন রেফারেন্স পিরিয়ড প্লিজ প্লিজ আমাকে আমাকে বলতে দিন। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্যা শ্রীমতী কল্যাণী সাহারায় কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ড বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্যা বিষয়বস্তু উত্থাপন করুন।
মাননীয় অধ্যক্ষ আরে জাস্ট এ সেকেন্ড, আমি এক সেকেন্ডে কথা বলছি, আপনার সময় দিচ্ছি কি দেবো কিংবা দেবো না, একটু ধৈর্য ধরুন, যা শুরুয়াত হলো, বলুন বলুন প্লিজ বলুন। I have got the receipt. Double star question দিয়েছি according to Article 42. ডাবল স্টার কোশ্চেন দিয়েছি। নিয়ম হলো বিএসসি মিটিংয়ের পরে, কারণ 3 দিন আপনি এত কাটছাট করবেন আমরা জানতাম, কিন্তু আমি 25 দুইটা ডাবল স্টার কোশ্চেন দিয়েছি, একটা আজকের জন্য আর আরেকটা দিয়েছি কালকের জন্য। আপনি rules of procedure and conduct of business के defy করে আপনি সবার করলে তো আমি প্রতিবাদ করবই। আমি according to Article 42 I have given the notice double star question আমি যদি আপনি ডিজেলাও I am to be informed according to article আপনি neither you have informed me nor you have allowed সবার কোশ্চেন আমি কি করে আমি বুঝেছি শুনুন, আমি বুঝেছি কমল বাবু, এই যে রুলস 42/1 অভিজ্ঞবান, আপনি জানেন 42/1 ক্লিয়ার লেখা আছে, আপনি ক্লিয়ার পাননি, সেই জন্য এটা আপনাকে অ্যালাউ করতে পারি। বাস প্লিজ, আপনি আনসার পেয়ে গিয়েছেন। কারণ মাননীয় অধ্যক্ষ মহোদয় স্পেসিফিকলি যে হ্যান্ডবুকেও লেখা আছে রুল 42 আর্জেন্ট যখন স্টার কোশ্চেন 3 দিনের মধ্যে আমি 25 আপনার কি আমার আছে ঠিক আছে, ক্লিয়ার রিলিজ হয়নি মানে টু বি ইনফর্ম in right এখানে লেখা আছে আপনি ইউ ক্যানট go গো বিয়ন্ড দিস রুলস আপনি পেয়ে যাবেন হবে নো স্যার ঠিক আছে বলবো স্যার once disallowed শুনুন না once disallowed please destroy the valuable time please। আমি ওই যে না শুধু লম্বা করবেন না প্লিজ। I am not trying to curtail your right. I have seated here to give the right to all members, not specially any individual one. Sir, Please. Sir, just 1 second. Sir, if you are not allowing that question, before the commencing of this session, you have to inform, let him know that why, on what ground, Okay. that doubt question has been done. No, today, now sir, it is question hour is, this session question hour begins with the question hour, commences with the question hour. You have to give the answer to him before commencing of this. But without doing that, you are telling that beyond that, after that we'll be getting it. No. Before getting the comments from the office, I am the highest authority giving what is the reason that he has not submitted the question not before clear 3 days. Sir, he has got the answer. Sir, office is yours. Why you will be waiting for the office of any minister, any department? You are raising some technical. What this rule says. Okay, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I am speaking from here. কোন দিকে? Sir. Okay, sorry. Yes. In fact, in the year 2003, when I had been elected as a member of this house, আমার মনে আছে, it was not 14 days. The 14 days before question জমা দিতে হবে, it was the discretionary power of the speaker. He did allow many questions. যে প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়গণ
বেশি সময় না নিয়ে দপ্তর থেকে খবর নিয়ে উত্তর দেওয়া যায়, হি অ্যালাউড, বাট সারপ্রাইজ টু সি দ্যাট প্রথম দিনে তো নিশ্চয়ই হলো না। এট লিস্ট টুডে এন্ড টুমরো সাম অফ দি কোয়েশ্চেন্স, জনস্বার্থ সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেনগুলো, লাইক মাননীয় সদস্য যেটা বলছেন ডাবল স্টার্ট কোয়েশ্চেন, যেগুলো 3 দিন আগে জিজ্ঞেস করা, I think all these things should be allowed because he is not asking his personal question. The question is related to the people of Tripura. So, এই বেঞ্চ থেকে আমরা অনুরোধ করব যে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাকসেপ্ট করা যায়, জনস্বার্থ জড়িত, সেগুলোকে গ্রহণ করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর সাজেশন। এখন আমি মাননীয় সদস্য শ্রী মানব দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তুটি উত্থাপন করবেন। Hambai, Manon Speaker, ani reference angka goto 25 March 2023 ing দৈনিক সংবাদ প্রকাশিত নেশা কারবারির বাড়িতে তল্লাশি উদ্ধার পিস্তল কার্তুজ মাদক শীর্ষক সংবাদ সম্পর্কে আংর সানামুসঙ্গ যাং রেফারেন্স মানে নুকজাখা চীন রাজ্য মাননীয় সদস্য এটা যখন আপনি মন্ত্রী মহোদয় উত্তর দেবেন তখন আপনি আপনার কোশ্চেনগুলো সাপ্লিমেন্টারি হিসেবে কিংবা পোলিং হিসেবে বলতে পারেন। ঠিক আছে, আপনি নিউ কামার নতুন সদস্য, এটা শিখতে হবে ধীরে ধীরে। নো প্রবলেম। আমি স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বিষয়ের উপর ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যদি এক্ষুনি তিনি বক্তব্য রাখতে প্রস্তুত না থাকেন তবে আগামীকালকের জন্য সময় চাইতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টা আমার গোচরে এসছে, আমিও দৈনিক সংবাদ পত্রিকায় দেখেছি। বিস্তারিত রিপোর্ট আমি নিয়ে 28শে মার্চ আমি তার বক্তব্য দেব। এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ স্যার দিয়েছিলাম, দেখেছি জিতেন বাবু। হ্যাঁ, আপনার রেফারেন্স বলছি আপনাকে, সেদিন তো আপনি বললেন, গোপালবাবু বললেন, Honorable High Court already took cognizance on the postpone situation and issued rulings দিয়ে দিয়েছেন। you please sir, you please High Court postpone you please situation. please read out the matter which I have submitted to you. You please read out it. Sir, you please read out it. না সেদিন বলেছেন যে সাব জুডিস ম্যাটার কোথায়, হাইকোর্ট রুলিংস দিয়ে দিয়েছে, এটার ব্যাপারে সুমোটো কেস নিয়ে নিয়েছে স্যার। সমস্ত ইস্যু এবং কোন ইস্যুতে সিচুয়েশন গুলোর উপরে। স্যার এবং এছাড়া আপনারা যে আপনি রিড আউট করুন না, স্পেসিফিক তো হাইকোর্ট কোনটাই ইয়ে নেয়নি। That incident was there at Vishalgarh, Nihal Chandra Nagar, that a group of MPs and MLAs they had to visit the places where the shops are gutted, and immediately they have reached there and all this hooliganism has started. Whether on that matter the Honorable High Court they took the Sumuto PIL. already you have raised the question in the governor's speech, so that you will give the enough time. স্যার এই কথা তো স্যার আপনি বলতে পারেন না from your না আপনি এনেছেন। No, স্যার এটা জিতেন না বলুন না, তাহলে হোম মিনিস্টার বলুন। স্যার মাননীয় হোম মিনিস্টার বলতে দিন, তাহলে দিস সাব জুডিস। স্যার, হাইকোর্টে in the meanwhile the respondent shall ensure that no further violence as alleged in the present PIL takes place. Registry is directed to list all other similarly placed violence and law and order related cases along with the present PIL. এবং এটা অলরেডি ভোটে দাঁড়িয়েছিল এক ভদ্রলোক রামনগরে, উনি পিটিশন দেওয়ার পরে এটা হয়েছে। এবং এখানে এক মিনিট, এখানে
দৈনিক সংবাদ, সন্দন, ত্রিপুরা দর্পণ, ডেলি দেশের কথা, প্রতিবাদী কলম, প্ল্যানেট, সব সুতরাং it has the Home Minister. You can't say that. You cannot raise this issue from that. এটা পারবেন না স্যার, এটা আপনার দায়িত্ব You have নয়। got no right. Please, আপনি let Chief Minister আপনি পারবেন না। Who are you? আপনি কে? আমি মনে করি দেওয়ার জন্য আমি একজন One of সদস্য, the Home Minister member. আমিও সদস্য। No. চিফ You মিনিস্টার can do that. বললে হবে না। You can do that. আপনি পারবেন না। It is the matter of the Home Minister. Why? Are you Home Minister? No, বলুন তো আপনি Home কেন Minister? No, কি আপনি কারণ? Home Minister. সাবজুডিস ম্যাটার দাঁড়াবে কেন? ও, আপনি সমুদ্র Home কেন Minister না? সমুদ্রকে মামলা নিয়েছে? না, না. Sir, is he Home Minister? Tell me, sir. Tell this house. কেন দাঁড়াবে? Who is Home Minister in this state? কে Home Minister? আরে অলরেডি ডিজালাও করেছে, কেন মিনিস্টার দাঁড়াবে? ডিজালাও করেছে এখানে এবং স্পিকারের সিদ্ধান্ত ইজ দ্য ফাইনাল ডিসিশন। আপনি বলতে পারেন না। সভা চলতে দিন। আপনাদের মুখে গণতন্ত্র মানায় না, পারবেন না। আপনাদের মুখে গণতন্ত্র মানায় না। খুন করেছেন। এটাকে জোরাজুরি চাপাচাপি করলে হবে না। এটা ওয়ান্স না এটা বলে দিয়েছি যে না এটা হাইকোর্টের রুলিং শেষে গেছে, এখানে আর কোনো কথা চলেই না, এখানে আর কোনো কথা চলেই না। প্লিজ প্লিজ মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ চলবেই না, প্লিজ প্লিজ চলে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। এলওপি বলছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ সেকেন্ড বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার আমরা এইটাই অনুরোধ করব, মাননীয় সদস্য দাবি করছিলেন যে বিষয়টা উনি উত্থাপন করেছেন, শুধু রিডিং পড়ার জন্য উনি অনুরোধ করেছেন। বক্তব্য কি ছিল? সাংসদের বক্তব্য কি ছিল আপনাদের? And we respect, sir, we respect, we have respect to all honorable ministers, but also this is the fact যে কেন মাননীয় অধ্যক্ষ মহোদয় কেন এটা ডিসঅ্যালাউড হলো? মাননীয় এলওপি মহোদয়, Let the house know মাননীয় এলওপি সাহেব, what is the content. See, আমাদের এটা জানার ইচ্ছা জাগে, যে দুই দিন উনি উত্থাপন করেছেন। মাননীয় এলওপি সাহেব, এবং once I did মাননীয় এলওপি সাহেব, মাননীয় এলওপি সাহেব, you are huge experienced persons. Sir, I do once understand. আসলে one speaker just give me 1 second, sir. Sure. আমার বক্তব্য হলো দুই দিন মাননীয় সদস্য এটা উত্থাপন করেছে, as you were telling the house. আমাদের একটা ইচ্ছা জাগে যে ঠিক আছে এটা কোর্টে গেছে, কোর্টের ব্যাপার এখানে আলোচনা করা যাবে না, বাট হোয়াট ইজ দ্যাট কন্টেন্ট, যে কন্টেন্টটা একেবারে উড়ে গেল দুই দিন। লেট আস ট্রাই টু নো হোয়াট ইজ দ্যাট কন্টেন্ট, দ্যাটস ইট। ঠিক আছে ঠিক আছে। না না স্যার, ঠিক আছে। মাননীয় বিরোধী দল নেতা, প্লিজ আই শেয়ার উইথ ইউ, বলুন তাহলে কি করে আপনি কারেক্ট বলেছেন, এই ব্যাপারটা কেন আলোচনা হবে না? ওই দেখুন উনি এনেছে নির্বাচন পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলসমূহের সমর্থকদের উপর যে বহুমুখী অমানবিক সন্ত্রাস চলছে, সেই ঘটনার সমূহ মাননীয় রাজ্যপালের ভাষণে অনুপস্থিত। উনার কথা বলার স্কোপ আছে, কথা বলার স্কোপ আছে, এলাও করেছে, কথা বলার স্কোপ আছে। Who are you to give me the Yes, yes, it is my right. You can tackle like this. বলেই দিয়েছি যে উনি পাবেন, ওনার you have ample scope. মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, হ্যালো, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, হ্যালো, Okay. Honorable Speaker sir, Honorable Speaker sir, এখন Honorable Speaker sir, আমার একটু বক্তব্য আছে। Just a minute. No. I am shifting. Honorable Speaker sir, one second. বারবার মাননীয় সদস্য বলছেন, who are you? He is the parliamentary affairs minister. He has the right to say. He is the parliamentary minister, parliamentary affairs minister. মাননীয় সদস্য, আপনি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। You are aware of the law. Intentionally আপনি আমার মন্ত্রীকে ছোট করছেন।
intentionally আপনি নিয়ম কানুন জানা চলে পার্লামেন্ট আসছে কিছু নিয়ম জানে ভুলে গেছেন এগুলি পার্লামেন্টে গেছেন তো নিয়ম কানুন জানেন পার্লামেন্টে দাঁড়াতে পারেন না আপনারা বুঝালো মার্কে স্টাডি করে আয়েন মাননীয় সদস্য ঠিক আছে You cannot ask ওকে this. মাননীয় সুশান্ত বাবু সুশান্ত প্লিজ সুধাংশু He is প্লিজ the parliamentary affairs minister, don't forget. মাননীয় সদস্য প্লিজ এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ কলিং অ্যাটেনশন আমি দৃষ্টি আকর্ষণ নোটিশ মাননীয় সদস্য তিনটি দৃষ্টি আকর্ষণ নোটিশ সুশান্ত বাবু প্লিজ চলতে দেন সুধাংশু বাবু হাউসটাকে চলতে দেন সুশান্ত প্লিজ Honorable Speaker, sir, সুধাংশু just নেক্সট a second, sir. নেক্সট বিজনেস প্লিজ তিনটি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় নোটিশটির বিষয়বস্তু হলো রাজ্যের শিক্ষা দপ্তরে এসটিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবকে উত্থাপনের সম্মতি দিয়েছি এখন আমি শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি এই বিষয়ে আগামী 28শে মার্চ এই হাউসে আমি বিবৃতি প্রদান করব দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয় নোটিশটির বিষয়বস্তু হলো প্রেজেন্ট সিচুয়েশন অফ ড্রাগ এডিকশন ইন আওয়ার স্টেট ত্রিপুরা আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি উত্থাপিত যে বিষয় সেই বিষয়ের উপরে আমি আগামী 28শে মার্চ এই হাউসে আমি বিবৃতি প্রদান করব তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া নোটিশটির বিষয়বস্তু হলো গর্ভবতী গ্রামীণ মহিলাদের প্রসূতির সুব্যবস্থা গ্রহণ সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপন সম্মতি দিয়েছি এখন আমি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন মাননীয় স্পিকার মহোদয় আমি আগামীকাল 28 মার্চ পুরো ডিটেলস এখানে উত্থাপন করব মাননীয় সদস্যগণ নির্ধারিত সূচি অনুযায়ী আগামী Again, sir. No, this is house. We have the right. No, calling attention, BSC sir, eto aajke ye holo na. সুধাংশু বাবু কি বলছিলেন বলুন সুধাংশু বাবু না তাহলে ব্যালটিং হবে তাহলে সুধাংশু বাবু তাহলে তো ব্যালটিং হবে সুধাংশু তাহলে বাবু ব্যালটিং হবে কি বলছিলেন বলুন মাননীয় স্পিকার স্যার জিতেন্দ্র চৌধুরী বাবু আমি ভেবেছি উনি একজন মেম্বার ওনার এক্সপিরিয়েন্স আছে বিধানসভাতে উনি প্রথমে বলেছেন বাট হি ইজ মানে বিহেভিং লাইক এ ভেরি নিউ কামার প্রথম কথা হচ্ছে বিএসসির মিটিং এ আপনাদের প্রতিনিধি গেছে এই পক্ষ থেকেও গেছে ওই পক্ষ থেকেও গেছে কোয়েকশন আওয়ারে যদি প্রশ্ন করার যদি বিষয় থাকতো তারা বিএসসি মিটিং এ আপনারা আলোচনা করতে পারতেন যে কোয়েকশন আওয়ার রাখতে হবে তো বিএসসি মিটিং এ আপনারা গিয়ে সেখানে আলোচনা করলেন না এখানে এসে আপনারা আলোচনা করছেন তারপরে লিসেন টু মি লেট মি ফিনিশ প্লিজ লেট মি ফিনিশ উনি বারে বারে বলছেন যে রতনলাল মহোদয় উনি কে হু আর ইউ আপনি কি জানেন না উনি আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ইউ ডোন্ট নো then why you are raising this question again and again মাননীয় অধ্যক্ষ মহোদয় আমরা ট্রেজারি বেঞ্চের থেকে আরো দুটো রেফারেন্স দিয়েছিলাম কিন্তু আপনি ডিজেলও বলেছেন আমরা এই হাউসকে সম্মান করি আমরা কিন্তু হাউসে দাঁড়িয়ে এর প্রতিবাদ করিনি আমরা ট্রেজারি বেঞ্চের থেকে দুটো রেফারেন্স দিয়েছিলাম আপনি কলিগও দিয়েছিলাম আপনি ডিজেলও করেছেন আমরা আপনার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছি দিস ইজ দ্য ডেকোরাম and I shall request the honorable member to maintain the decency and decorum of the house. যেখানে
হাউসের লিডার মাননীয় চিফ মিনিস্টার হোম মিনিস্টার যেখানে আছেন উনি বললে তো এটা শেষ হয়ে যায়। মাননীয় সদস্যগণ তবুও নির্ধারিত সূচি যেহেতু অনুযায়ী বিরোধী দল নেতা আছে একটু বলে দিই, তারা একটু শুনুন। সবগুলি রেফারেন্স কলিং বেশি পড়ে। নর্মালি কনভেনশন ইজ দিস, ট্রেজারি বেঞ্চ দুটো আপনারা একটা ভাবেন শুনে নিন, কিন্তু ইম্পর্টেন্স দেখে স্পিকার ঠিক করবে, আইন অনুযায়ী ঠিক থাকলে স্পিকার ঠিক করবে কোন কোন জিনিস অ্যালাউ করবে। যেমন আজকে 3টা অপোজিশন অ্যালাউ করেছে কলিং এটেনশন, একটা ট্রেজারি বেঞ্চে অ্যালাউ হয়নি, আবার 2টো রেফারেন্স অ্যালাউ হয়েছে, একটা ট্রেজারি, বাকিটা আইন অনুযায়ী হয়নি। কিভাবে উনি অ্যাডজাস্ট করবে? সিস্টেমটা জানা উচিত। পার্লামেন্টে ছিলেন, এখানে ছিলেন, ভুলে গেছেন, হতে পারে ভুলে গেছেন, ঠিকই নেবেন। সব জায়গায় তোরা শেষ করছে। বহু প্রসিডিংস এই হাউসে আছে। হোয়াট ইউ সেড ফ্রম দিস প্লেস, দেয়ার আর মেনি রেকর্ডস, ইফ নেসেসারি আপনার সামনে তুলে ধরবো। আপনি কি বলেছেন এখান থেকে সব আছে, ধরবেন, ঠিক আছে। ভুলে গেছেন না? নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 28 মার্চ 2023 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 28 মার্চ 2023 তারিখে রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভার সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। Laying up papers on the table of the House. Now, the business before the House, laying a copy each of the Tripura Land Revenue and Land Reforms bracket 17th Amendment Rules 2022, and number 2, the annual report of Tripura Police Accountability Commission for the year 2021 on the table of the House. Now, I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned rules and annual report on the table of the House. মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Land Revenue and Land Reform, that is 17th Amendment Rules 2022 as required under Section 198 of the TLR and LR Act 1960. Now, the business before the House, laying a copy each of the Tripura State Goods and Service Tax within brackets 2nd Amendment Rules 2022. Number 2, the Tripura State Goods and Service Tax bracket within bracket 3rd Amendment Rules 2022. Number 3, the Tripura State Goods and Services Tax within bracket 4th Amendment Rules 2022. Number 4, the Tripura State Goods and Services Tax within bracket 5th Amendment Rules 2022. And number 5, the 7 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017. Within bracket Tripura Act number 9 of 2017. During the period from 1/9/2022 to 28/02/2023 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance and Sector Department to lay a copy each of the above mentioned rules and notification on the table of the House. Honorable Speaker Mahoday, I beg to lay the Tripura State Goods and Service Tax within bracket 2nd Amendment Rule 2022 under Section 1666 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 3rd Amendment Rule 2022 under Section 166 of the Tripura State Goods and Service Tax 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 4th Amendment Rules 2022 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act
2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax Fifth Amendment, Rule 2022, under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the 7 notifications issued under the Tripura State Goods and Service Tax Act 2017, within bracket Tripura Act number 9 of 2017, issued during the period from 1/9/2022 to 28/2/2023 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Now, the prisoners before the House laying a copy each of, number 1, the 41 first annual report of the Tripura Tea Development Corporation Limited for the financial year 2020-21, and number 2, the Tripura Sangshodhanagar Rules 2021 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Industries and Commerce, etc. departments to lay a copy of the above mentioned annual reports and rules on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Tea Development Corporation Limited for the financial year 2020-21 as referred under Clause B of subsection 1 of Section 395 of the Companies Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly Tripura Sangshodhanagar Rule 2021 as required under section provision of Section 59(2) of the Prison Act 1894. Thank you. Now the prisoners before the House laying a copy of, number 1, the economic review of Tripura for the year 2021-22 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Tribal Welfare etc. Department to lay a copy of the above mentioned economic review on the table of the House. Honorable Speaker, sir, I beg to lay a copy of the economic review of Tripura 2021-22 in the floor of the House. Okay, sir. Honorable members are requested kindly to collect the copies of the rules of annual reports, notification and economics review from the notice office of Tripura Legislative Assembly. Discussion on the motion of thanks to the address by the Governor. সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক প্রস্তাব একটা বোধহয় মিস করে গেছেন বোধহয় লেইং এর মধ্যে একটা the annual report of Tripura Police Accountability Commission for the year 2000 এটা বোধহয় বাদ গেছে মাঝখানে শুরুতে দেখেন চিফ মিনিস্টার পুলিশ অ্যাকাউন্টেবল বলেছিলাম তো আচ্ছা 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 আমাদের বিজনেস আছে দেখুন একদম শুরুতেই ল্যান্ড রেভিনিউর পরেরটাই হ্যাঁ আমি মেনশন করছি তো তাহলে উনি আপনি বলে দিলে তো উনি প্লে করবেন ঠিক আছে ল্যান্ড রেভিনিউর পরে Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of annual report 2021 of the Tripura Police Accountability Commission in the table of the Tripura Legislative Assembly as required under the provision of Section 71 in bracket 2 of the Tripura Police Act 2007. গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক প্রস্তাব এসেছে রাজ্যপালের ভাষণের উপর তার আলোচনা। ধন্যবাদ সূচক প্রস্তাবটি দিয়েছেন পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়।
আর প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া। প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভায় কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভা সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। আমি মাননীয় সদস্যগণ অনুরোধ করব এই আলোচনা যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা আমায় দেওয়ার জন্য। এখন মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার কেন এই যে কতক্ষণের আলোচনা হবে এবং ট্রেজারি বেঞ্চ বিরোধী বেঞ্চ কত টাইম পাবে, দেন অ্যাকর্ডিংলি উই ক্যান মেক দি লিস্টটা পাঠালে তারপরে So, because time has to be allotted, then ঠিক আছে, time সবাই আলোচনা করুক না, সবাই যত বেশি আলোচনা করবেন তো ভালো। ভালো তো। আর এর মধ্যে তো কালকে আছে, কালকে লাস্টে চিফ মিনিস্টার। No, whole day today we can discuss on this. আর এবং প্রয়োজনে কালকেও যত বেশি আলোচনা আগামীকালও কালকে তো স্কোপ রয়ে গেল। করা যাবে। So কতজনের করে দেবে? কতজন দিতেন জানতে বলুন না। লাস্ট টাইম আমার তো ওই সময়টার কথাই মনে পড়ছে যে 2 জন বা 4 জন প্রতিটি দলের পক্ষ থেকে এইভাবে দেওয়া যাবে, যত সংখ্যা। ঠিক আছে না, 13 জন দিয়েন না, 13 জনের দিন। 13 জন দিলে আপনি অনেকক্ষণ চলবে। বাট মোস্ট অফ দেম দে ওয়ান্ট টু স্পিক। মাননীয়, আমার মনে হয় স্যার, যারাই আলোচনা করতে চায় তাদের সবাইকে অন্তত এই আলোচনাটাতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কারণ সবাই নতুনভাবে আজকে অনেকেই নতুনভাবে এখানে বসে মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, there is a procedure. Some honorable member has given the amendment. So if you want the name, so what is the use of the amendment on the governor's speech? So those who have given the amendment, they have to give more time according to the rules. আপনি বলতেন কিভাবে? অপোজিশন লিডার, অনারেবল অপোজিশন লিডার বলছে যারা যারা অ্যামেন্ডমেন্ট দিয়েছে তাদের আলোচনা করতে বলা। অপোজিশন those who have given the amendment, they have to be given more time. ঠিক আছে, এটা স্পিকার ঠিক করবে। ঠিক আছে, আসলে সবকিছু আলোচনা ভিত্তিতে স্থির হয় তো, বলবো আপনি সিনিয়র এক্সপেরিয়েন্স হবে এবং ওনার তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এক সেকেন্ড নতুন বাবু এক সেকেন্ড, এটা তো নিবেদন যারা সেদিন জিতের বাবু বলেছিলেন, আরে লিস্টটা দিলে তারপরে টাইম ডাউনলোড করবে। সেটা না, ওনাকে তো উনি এক্সপেরিয়েন্স, তারপরে বলতে হচ্ছে অনেক নিউ কামার এসছে, হ্যাঁ সব দলের, সুতরাং তাদের তো সময় পাওয়া বলা উচিত, দিতেই হবে ফ্রম অল পার্টিস। ঠিক আছে, হবে, নিশ্চয়ই হবে, আসুক না, লিস্টে আসুক না। ওকে, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধিবেশনের প্রথম দিন 24 মার্চ 2018 তারিখ ত্রিপুরার মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই ভাষণের উপর মোট 8 জন 48টা সংশোধনী এনেছেন। এটার বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। মাননীয় রাজ্যপালের ভাষণ এই রাজ্যে রাজ্য সরকার কি কি কাজ করছে এর প্রতিফলন এই ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, রাজ্যপালের ভাষণে কিছুটা হলেও ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে একটা মডেল রাজ্য বানানোর জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা এই ভাষণে উল্লেখ রয়েছে। মাননীয় রাজ্যপালের ভাষণে 5 নম্বর প্যারা মধ্যে রাজ্য সরকারের রয়েছে এই সরকারের মূল বিষয় এবং মূল ভাবনা। আমাদের সরকার
অবশ্যই ত্রিপুরাকে একটা মডেল রাজ্য বানাতে চায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো রাজ্যপালের ভাষণের মূল বিষয়। আমি প্রথমে বিরোধী দল থেকে যারা যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন, বিশেষ করে ইসলাম উদ্দিন, শৈলেন্দ্রচন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল রায় এবং জিতেন চৌধুরী, তাদের মূল বিষয়টা হলো আসল কথা, সন্ত্রাস হয়েছে ভোটের পরে। এবং ফার্স্ট আওয়ারে এই কথা শুনছিলাম, স্যার এই রাজ্যের সন্ত্রাসের আমদানি কারক কারা, সন্ত্রাস কি করেছে না করেছে, ওনাদের ধৈর্য থাকলে স্যার শুনবেন। আমার পুরনো বন্ধু যারা স্টেট অপোজিশন বেঞ্চে রয়েছেন এখন, একটু ধৈর্য ধরে শুনতে হবে। 1993 নির্বাচন তো সন্ত্রাস চরমে, কুপিয়ে 5 কংগ্রেসীকে হত্যা, অপহরণ, গৃহদাহ, কংগ্রেস অফিসে আগুন। আহারে কংগ্রেস, বহু পরিবার গ্রাম ছাড়া, খুন সন্ত্রাস বন্ধ করুন। রাজ্যপালকে যুব সমিতি, কংগ্রেস পার্টির ভাই খুন, সমগ্র রাজ্য জুড়ে নারকীয় সন্ত্রাস অব্যাহত, মেহের আলীদের মতে সব ঠিক হয়। বিজয় উল্লাসের নামে আরো 2 কংগ্রেস যুব সমিতি কর্মী খুন, নারকীয় সন্ত্রাস। সালেমায় যুব সমিতির শীর্ষ নেতা খুন, মিছিল ছেড়ে সিপিএম কর্মীরাই মঙ্গল প্রসাদ দেববর্মাকে বাড়িতে কুপিয়ে হত্যা করেছে, সমাচরণ। নারকীয় সন্ত্রাস দমনে রাজ্যপালের কাছে হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস। সন্ত্রাস চলছে 24 ঘন্টায়, রাজ্যের 2 জেলায় আরো 2 কংগ্রেস কর্মী খুন। বিভিন্ন এলাকার সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমতা ফেরার পর ফ্রন্টের মাত্র কদিনে খুনের খতিয়ান 17, পরিস্থিতি ভয়াবহ। 1998 আবার ক্ষমতা এসছেন, রাজনৈতিক খুন, নির্বাচিত সন্ত্রাস চরমে, মারধর, অগ্নিসংযোগের ঘটনায় জনমনের ত্রাস। আজ 48 ঘন্টার সময় বেঁধে দিল কংগ্রেস, সারা রাজ্যের শাসক দলীয় কর্মীদের তাণ্ডব অব্যাহত, জনমনে ত্রাস। রাজনৈতিক সন্ত্রাসের প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু, হায় রে কংগ্রেস। নির্বাচন সন্ত্রাস চলছেই, বয়স হয়েছে না, মেমোরি লস হয়েছে। নির্বাচন সন্ত্রাসে মান্দায়, কমলানগর প্রচন্ড ভীতি। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের सहन का सह्य होना चाहिए, सहन का तो करिए ना, प्लीज प्लीज मुख्यमंत्री सर, अरे पॉइंट ऑफ ऑर्डर স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের পুরনো বন্ধু রতন বাবু সব সময় তথ্য দিয়ে কথা বলেন। উনি আমি স্যার, মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রে শাসক। আমি যেটা বলছি, আমার অ্যামেন্ডমেন্ট পিটিশনটা রতন বাবু একসাথে করে দিয়েছি। আমি অ্যামেন্ডমেন্টে রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে আমি যা অ্যামেন্ডমেন্ট এনেছি, ঠিক আছে, এটা কি আছে এটা আগে পরে দেখে বললে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা বলবো, ঠিক আছে, বলবো। শুনলাম তো, বসুন। স্যার, 1998-এর বেশি না, যে কটা ইলেকশন গেছে সেটা সারা বছর বলবো না, 25-30 বছর বলবো না। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রেই শাসক দলের নারকীয় সন্ত্রাস অব্যাহত, আতঙ্ক চরমে। নির্বাচিত সন্ত্রাস 24 ঘন্টায় নিহত 5 শিক্ষক অপহৃত।
আসুন 2003 মহিলাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা, চণ্ডীপুরে তাকে খুন, দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না যুবতীরাও। রাজ্যে নির্বাচন সন্ত্রাস, এআইসিসির 3 শীর্ষ নেতা ত্রিপুরা পাঠাচ্ছেন শুনিয়া। পঞ্চম দিনও সন্ত্রাস থামেনি, আক্রান্ত হচ্ছেন বিজেপি প্রার্থীরাও। পরিস্থিতি দেখতে কাল রাজ্যে আসছেন শিবরাজ, কপিল, আহমেদ প্যাটেল, অনেকে এখন নেই। সন্ত্রাসের নৃশংসতা থেকে স্তম্ভিত এআইসিসি নেতারা প্রসঙ্গ তুলবেন লোকসভায়। সিপিএম এর সন্ত্রাসে চোখ হারানো পশ্চিম ভুবনগড়ের বিশ্বনাথ ভৌমিকের খবর নিচ্ছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। আহেরে কংগ্রেস। প্রভাস কপিল সিবাল শনিবার আম্বেদকর হাসপাতালে। স্যার, পঞ্চবটিতে বিজয় উৎসবের নামে হিংসাত্মক কার্যকলাপ, 2 জওয়ান সহ আহত 4। রাজ্য পরিস্থিতি উদ্বিগ্ন দিল্লি। কমলপুর নির্বাচনী সন্ত্রাসের চেহারা দেখে স্তম্ভিত কংগ্রেসের নেতারা। সিপিএম এর বিজয় উৎসব করছে আগুন, খুন, দর্শনে। শপথের আগের দিন বিরোধীদের হুমকি, সন্ত্রাস বন্ধ না হলে শুরু হবে প্রতিরোধ। হায়রে কংগ্রেস! নির্বাচন সন্ত্রাসে অগ্নিগর্ভ ধলাই জেলা উদ্বিগ্ন আইএনপিটি। নির্বাচন সন্ত্রাস বাগমায়, আপনাদেরকে বলছি ওদের। নির্বাচন সন্ত্রাসের বাস্তুচ্যুতের ভেড়াতে প্রয়োজনে বিরোধীদের সাহায্য নেবেন মুখ্যমন্ত্রী। নির্বাচন সন্ত্রাস, কমলনগরে দিবালোকে কংগ্রেস নেতাকে কুপিয়ে খুন। নির্বাচন সন্ত্রাসে আহত প্রবীণ কংগ্রেস কর্মী হাসপাতালে মৃত্যু। 2008 কৈলাসহরের সন্ত্রাস দাবি বিরোধীদের, পাল্টা অভিযোগ বিজিত প্রার্থী। হায়রে কংগ্রেস! নির্বাচন সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের চেহারা নিচ্ছে। নির্বাচন সন্ত্রাস অব্যাহত, প্রতিবাদে মনোমিছিল। রাজ্য জুড়ে লাল সন্ত্রাস অব্যাহত। সন্ত্রাস বিধ্বস্ত কর্মী সমর্থকদের খোঁজ নিতে গ্রাম পাহাড়ে যাচ্ছেন নেতারা। নির্বাচন সন্ত্রাস নিয়ে উত্তপ্ত বিধানসভা। নির্বাচন সন্ত্রাসের দায় সংবাদপত্রের কাঁধে চাপালেন তৎকালীন মুখ্যমন্ত্রী। হায়রে কংগ্রেস! যা যা পত্রিকা তোমরা উঠাও, সন্ধান, দৈনিক, যা যা আছে সব পরিস্থিতি আছে। স্যার, মানিক সরকার, আরে এটাও ভুলে গেছো? প্রথম শুনছো উনি 2013 লাস্ট। আরে ভাই চুপ থাকো তুমি, তোমার সময় তুমি কইও ভাই। নির্বাচন সন্ত্রাসের বিধ্বস্ত সোনামুড়া, কংগ্রেস কর্মী বাড়িতে আগুন, বৃদ্ধাকে অপদস্থ। সিপিএম চাইলে, এবার অজবিশ্বাস বলছে, সিপিএম চাইলে 24 ঘন্টা সন্ত্রাস দমন সম্ভব। কমলপুর মহকুমায় সন্ত্রাসের বিপন্ন পরিবারের আশ্রয় কংগ্রেস ভবন চত্বরে। যুবরাজনগরে নির্বাচন সন্ত্রাস, কংগ্রেসের বাড়িঘরে হামলা, মহিলা নিগ্রহ। নির্বাচন সন্ত্রাস, বিজয় সমাবেশে মানিক বিজনের দরজা জমজমাট, একের বিরুদ্ধে বলছে। রাজনৈতিক সন্ত্রাস, মানবাধিকার কমিশন যাচ্ছে মহিলা সংগঠন। ফ্যাসিস্ট কায়দা সন্ত্রাস, গণতান্ত্রিক ইতিহাসকে কলঙ্কিত করেছে নকুল দাস বলছে। মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র সন্ত্রাস চলছে, পুলিশ দর্শন। এবার আসুন আমাদের না 13 লাস্ট প্লিজ, আমি কিছু বলছি, শুধু কিছু ধৈর্য ধরতে। বোমাবাজি, গৃহদাহ, ভীতি প্রদর্শন, লুটপাটের ঘটনায় তাসের সঞ্চার। পশ্চিম নোয়াবাদীতে নিহত অতীশ্বরীর ভস্মিত ঘরের একটা চিত্র সবাইকে পড়ে ছাই করে দিয়েছে। অনেক আছে, এতগুলি বলবো না, বললে আপনাদের প্যাশন চলে যাবে। 2018 সরকার পাল্টাল, নিউমান প্রচুর সন্ত্রাস হওয়ার কথা, প্রচুর। যে ক্যারেক্টার শুরু করেছিল নৃপেন চক্রবর্তী। এই সন্ত্রাসের ঘিতে, আগুনে ঘি দিয়েছে সন্তোষ মোহন দেব। এ রাজ্যের সন্ত্রাসের আমদানিকারক কারা? আজকে এবার 2018
আসলো, ইচ্ছা করলে প্রচুর খুন হতে পারত। বুকে হাত দিয়ে বলুন, রাতারাতি জামা পাল্টি হামলায় মাতল ভক্তরা। কারা করেছে? বিজেপির কেউ না, টুকটাক যা হয়েছে ওই যে জামা পাল্টিয়ে ভক্তরা আসলো এদিকে হামলা করেছে। তারপরেও চিফ মিনিস্টার, সন্ত্রাস দমনে কঠোর পুলিশ, গ্রেপ্তার 35। দিস ইজ কল্ড বিজেপি আইপিএফটি গম। সুতরাং স্যার একটু সন্ত্রাস টুকটাক যে হয়েছে না আমি বলি না, কিন্তু ইতিহাস টানলে কত। আর প্লিজ ভাই, আপনি কি কথা বলেন? আঠারো মাঠারো করতেছেন, কি করতেছেন সব? হাজার হাজার কর্মী খুন, ধৈর্য হবে আপনি দক্ষিণ ত্রিপুরা? সময় আছে? সময় দেবে আমাকে বিধানসভা? দেবে না। আরে না, কতদিন বলবো? স্বপন দাস, দেবল দেব, দ্বিগুণনাথ শর্মা, অতীশ চৌধুরী, নৃপেন্দ্র দেবনাথ, সুজিত গোস্বামী, হারদন দেবনাথ, চামল বর্ধন, মন্টু দাস, ভজন ঘোষ, ভূষণ ঘোষ, কত বলবো? কত বলবো? কত বলবো? চুপচাপ তো 1 বছর সাইলেন্ট থাকা উচিত, চুপচাপ। স্যার আমি তাতে যাচ্ছি না, এবারে টুকটাক যে ঘটনার জন্য দায়ী আইয়া পড়তাছি, চলে আইসি, 2 দল মিলছি, আইয়া লই কেমনে গাড়ি চালাস, কেমনে দোকান খুলবি, রাবার বাগান থাকবো নি, কোনখানে ট্রান্সফার করে দেখবি। অনেক লোক প্লেনে টিকিট করে একটা গেছে গা, একটা পিস পিস করুন প্রভোকেশন। এই প্রভোকেশনের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে। বলুন 13 থেকে 17 পর্যন্ত, আরে 25 বছরে যত মানুষ খুন করেছেন নেই আজকে মানিক বাবু, ভেরি মাচ ইন্টেলিজেন্ট। এখন উনি আরামায় কাটতে থাকতে চায়, ঝামেলার দরকার নাই বাবারে, পূজালুচি দিতে হইব। উনি ভালো বাংলা চায়, টিপটপ গাড়ি চায়, পূর্ণমূর্তির মর্যাদা চায়, এবং এই ঘরটাতে থাকতে হইব। তো এগুলি ওনার জন্য হয়েছে। স্যার সিরাজ যাইতাম না, আমরা চাই, আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা, আমরা চাই সব স্বাবলম্বী ত্রিপুরা, আমরা চাই এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ, আপনাদের সবাইকে নিয়ে। স্যার যারা সমালোচনা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যারা সমালোচনা করছেন তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই। কারণ যারা আপনার সমালোচনা করছে তারা চেষ্টা করেও আপনার সমান হতে পারছেন, তাই তাদের ঈর্ষা হচ্ছে, তারা আপনার মতো করতে পারেনি, তাদের ঈর্ষা থেকে সমালোচনা করছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইতিবাচক হোক, কারোর সমালোচনার দরকার নেই, অন্যরা যে যাই ভাবুক, তুমি তোমার নৈতিকতা থেকে সরবে না, তুমি যা করো করো, এখানে তোমার কর্তব্য শেষ। সমাজ গুণ দেখা মহাপুরুষের ধর্ম। স্যার স্বামীজি বলেছেন, পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস, এবং জগতের যা কিছু উন্নতি হয়েছে সব মানুষ করেছে। স্যার বিশ্বাসের শক্তিতে হয়েছে। স্যার যে মানুষকে বিশ্বাস করে না সে নাস্তিক, বিশ্বাস করে না যে এটা আমার কথা নয়, স্বামীজির কথা। স্যার স্যার আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসে ভরপুর, এবং উনি এগিয়ে যান, রাজ্যবাসী ওনার সাথে আছে। 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। 51 বছর হয়েছে। বামপন্থীরা কত বছর ছিল? 35 বছর। কংগ্রেস ছিল 5 বছর। কংগ্রেস কি বুঝিয়েছে? 5 বছর। আর 1 বছর ছিল কখনো সিপিএম সিএফডি, কখনো সিপিএম জনতা, আর বাকি 5 বছর বিজেপি আইপিএফটি। স্যার ওনারা এই রাজ্যে এত বছর ক্ষমতায় ছিলেন, এত বছর পর এই ত্রিপুরা রাজ্যে একটি সরকার চাইছে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাতে। অতীতে কোনোদিন কেউ চিন্তাও করেনি আত্মনির্ভর ত্রিপুরা বানাতে। স্যার মাননীয় রাজ্যপালের ভাষণে এটাই বারবার বোঝাতে চেয়েছেন, এবং উনি চাইছে, আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে চাই, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। আপনারা জানেন আমাদের রাজ্যে শচীন সিং, সুকুমার সেনগুপ্ত এবং নিপেন চক্রবর্তী, দশরথ বাবু, আগে অমিয় দেবনায়, এর আগে স্নেহ কুমার চাকমা,
আরো বহু নেতৃত্ব বলেছেন আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকতে চাই না, আমাদের পূর্ণরাজ্যের মর্যাদা দাও। 1972 পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছে। বামপন্থীরা 35 বছর চেয়েছে। জানেন কতটুকু বামপন্থীরা এ রাজ্যে জিএসডিপি যে সম্পদ কত রেখে গেছে এই এত বছর, 35 বছরে 43,716 কোটি। তাদের 35 বছরে আমাদের জন্য রেখে গেছেন 43,716 কোটি টাকা জিএসডিপি। আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে কত? 64,778 কোটি। মানে 5 বছরে 20,000 কোটি। 35 বছরে বললাম যা তা। আজকে 3,000 করে যদি 3,000 কোটি করে টাকা যদি প্রতি বছর রাখতো, আজকে 1,05,000 কোটি রাজ্যের সম্পদ থাকতো। করেনি, রাজ্যের সম্পদ বাড়েনি, ব্যক্তিগত সম্পদ বেড়েছে। আজকে সেই জন্যই আমরা, এবং ওনারা কখনো চাইনি মানুষ স্বাবলম্বী হোক। উনি কখনো চাইনি ওনারা মানুষ, কারণ স্বাবলম্বী যদি হয়ে যায় ওনাদের কাছে যাবে না। কারণ ওনারা ক্ষমতা থাকার জন্য মানুষকে আত্মনির্ভর না করে পরনির্ভর করে রেখেছেন। আপনাদের রাজনীতি আত্মনির্ভরতা নয়, আপনাদের রাজনীতি পরনির্ভরতা। আজ এত বছর পর একটা সরকার চাইছে স্বাবলম্বী ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর অঙ্গীকার নিয়ে এই সরকার কাজ করছে। আজ উঠছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। যতনি বাগই যতনি হামতায়, যতনি চুমাবুং কাইসা ত্রিপুরা কাহান কোক ত্রিপুরা। ত্রিপুরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন এটা চায়। স্যার এই যে সবার উন্নয়ন, স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীর সকল সম্পদ যদি এক জায়গায় এনে দেন তাহলেও পর্যাপ্ত হবে না যদি না মানুষকে স্বাবলম্বী করা যায়। স্যার এই জিনিসটাই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এটা চেষ্টা করছে। মডেল স্টেট মানে আত্মনির্ভর ত্রিপুরা, স্বাবলম্বী ত্রিপুরা, বিকল্প কর্মসংস্থান অর্থাৎ ঘরে ঘরে রোজগার। স্যার ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে মডেল স্টেট আগে অনেকটা গিয়েছিল গুজরাট, বলতো আজকে ত্রিপুরাকে ধীরে ধীরে সেই জায়গায় যাচ্ছে। ভারতবর্ষের যত রাজ্য আছে সবচেয়ে বেশি আগে যাতে আমরা মডেল স্টেট হতে পারি, আপনাদের ছাড়া কিন্তু আমরা পারবো না, ইম্পসিবল, এটা পারবোই না। সেজন্য আপনাদের সহযোগিতা থাকতে হবে, সবার পার্টিসিপেশন থাকতে হবে। আমরা জানি, এই জন্য আমরা বলছি সবকা প্রয়াস, কারণ পার্টি যার যার, উন্নয়ন সবার। আগে মনে রাখতে হবে প্রতিটি মানুষের অংশগ্রহণ না থাকলে উন্নয়ন যে কোনো সময় মুক্ত করে পড়তে পারে। এটা অতীতে আমরা দেখেছি। বর্তমান রাজ্যে যারা ধনী গরিব রয়েছেন সবাই মনে করছেন এটা আমার রাজ্য, আগে কোনোদিন ভাবত না। আগে আমার সরকার, এই বছর রাজ্য অনেক দূরে গিয়েছে। আমার সরকার এই 4-5 বছরে রাজ্য অনেক দূরে গিয়েছে। স্বামীজির আদর্শকে পাথেয় করে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। স্বামীজির আদর্শ নীতি ছাড়া কোনো মতে আত্মনির্ভর হওয়া যায় না। আজকে সারা পৃথিবী ওনাকে বলা করছে। স্যার আমরা স্বামীজির ভাব দ্বারা অনুপ্রাণিত, বর্তমান সরকার সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলছে। স্যার রবীন্দ্রনাথ বলেছেন প্রকৃত মানুষ হতে হলে স্বামী বিবেকানন্দের জীবনকে অনুসরণ করতে হবে। নেতাজি সুভাষ বলেছেন দেশপ্রেমে দীক্ষা দিতে হলে স্বামী বিবেকানন্দের আদর্শকে সঠিকভাবে উপলব্ধি অনুসরণ করা প্রয়োজন। মহাত্মা গান্ধী বলেছেন স্বামী বিবেকানন্দ ভারতের যুব সমাজকে স্বনির্ভর হয়ে ওঠার রাস্তা দেখিয়েছেন। ঋষি অরবিন্দ বলেছেন মানুষের জীবন চরিত্র গঠন স্বামীজি ছাড়া আর কেউ বলতে পারেনি। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রকৃত চরিত্র গঠনের মধ্য দিয়ে সমগ্র দিক দিয়ে স্বাধীন স্বনির্ভর করে তুলতে স্বামী ভারতের যুবকদের উৎসাহিত করেছিলেন। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন ভারতবর্ষের সমাজ সংস্কৃতি এবং প্রগতির ধারাকে উপলব্ধি করতে হলে স্বামী বিবেকানন্দের জীবন চর্চা আর তার রচনার মধ্য দিয়ে করতে হবে। জার্মান চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন ধর্মের মূল আদর্শকে উপলব্ধি ও শিক্ষিত যুবাসকে এক অভিন্ন উন্নয়নের আদর্শ চালিত করতে পেরেছেন। ফরাসি অপারা সিঙ্গার সেম, আপনারা বিশ্বাস করতে পারেন না পারেন এটা আপনাদের ব্যাপার, বিশ্ব আজ স্বামীজিকে ফলো করছে। সারা পৃথিবী আজকে স্বামী বিবেকানন্দের লাইনে চলছেন। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বামীজির পথে এগোচ্ছেন। স্বামীজি আরো বলছেন প্রথমত যে শিক্ষায় নিজের পায়ে দাঁড়াতে পারা যায় সে হচ্ছে শিক্ষা। স্যার জিতেন বাবু জনজাতি সম্প্রদায়ের লোক, ইদানিং গুজরাটিরা ভাবছে এই গভর্নমেন্ট আসার পরে এটা আমার সরকার। আগে তারা কি ভাবতো
উই আর সেকেন্ড ক্লাস সিটিজেন ইন দি স্টেট। এই যে রিসা করছি, এটাকে জাতীয় স্তরে মান্যতা কে দিয়েছে? দেশের প্রধানমন্ত্রী। এই রিসা আমার সরকার আসার আগে অন্য কোনো অনুপজাতি বা রাজ্যের বাইকে কেউ পড়েছে? সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রিসা চিনিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং আপনারা জানেন আমাদের উপজাতি মা বোনেদের বয়ন শিল্পকে, মোস্ট ইম্পর্টেন্ট, ঘরে ঘরে রোজগার, বয়ন শিল্পকে সারা পৃথিবীর মানচিত্রে নিয়ে গেছেন উনি। উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার। একটা স্যার অতীতে একটা লোক ইন্টেরিয়ারে বসবাস করে কোনো লোক সম্মান পেল না কেন কোনোদিন? আজকে দেশের সবচেয়ে বড় সম্মান পদ্মশ্রী পেয়েছে সত্যরাম রিয়াং কালচারে। আমি গর্বিত। আমি ওনার সাথে রাশিয়া গিয়েছিলাম। স্যার বেনিচন্দ্র জমাতিয়া লিটারেচারে পেয়েছে, থাঙ্গা ডালন কালচারে পেয়েছে। আগে কোনোদিন এরকম ভাবে পদ্মশ্রী পেয়েছে স্যার? দেওয়া হতো না। শুধু তাদের কাছে ভোট নাও, তাদের প্রমোট করার দরকার নেই। পদ্মশ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া সোশ্যাল ওয়ার্ক, পদ্মশ্রী এনসি দেববর্মা পাবলিক অ্যাফেয়ার্স, আজকে সম্মান দেওয়ার চেষ্টা ছিল। আগে গড়িয়ার ছুটি ছিল একদিন, এখন হচ্ছে 2 দিন। আপনারা জানেন ব্রু শরণার্থীদের 27 বছরের সমস্যা 2 বছরের প্রায় সমাধান করে ফেলেছে। স্যার আজকে ওনারা জনজাতির ভাষা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা বিরোধী দলনেতা শুনলে আমি খুশি হব। স্যার উপজাতির মহিলারা পাসরা পরেন। স্যার পাসরাটা কিন্তু পগরব ভাষা না, এটা হলো রিগনাই। আজকে 25 বছর 35 বছরে রিগনাই হয়ে গেল পাসরা। সব উপজাতিদের জনজাতিদের ভাষা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা এই সেই রিগনাকে আপনারা পাসরা বানিয়ে দিয়েছেন। তাদের সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছেন। আপনারা চাইছেন তাদের সমাজ শেষ হয়ে যায়, রিগনা থেকে চলে আসলো পাসরায়। সেটা 35 বছর। একটু অপেক্ষা করেন, কইতে পারবেন বক্তৃতা কই সুবিধা আছে, আরো আছে, ধৈর্য ধরতে। ঠিক আছে, রিগনাইকে বাংলা ভাষায় যারা পাসরা বলে, তো রিগনাই পাসরা হয়ে গেল কে বললো স্যার? রিগনাই ছিল স্যার, জিজ্ঞেস করুন যারা কৌপুরবাসী আমাদের এখানে, রিগনাই সবাই রিগনাই, এটার পাসরা হয়নি কখনো, আপনি করে দিচ্ছেন। স্যার একটা সমাজকে, একটা সম্প্রদায়কে, একটা জাতিগোষ্ঠীকে তাদের কৃষ্টি ভাষায় ধ্বংস করে দিয়েছেন। আমরা বলছি না 5 বছর সবকিছু করে ফেলেছি, কিন্তু আমরা ধীরে ধীরে চেষ্টা করছি তাদের ভাষা উজ্জীবিত করা। আমরা বর্মুরার নাম হাতায় কাতর করেছি, ছোট্ট হতে পারে কথাটা। আমরা গন্ডা ছোড়ার নাম গন্ডা তুইচা করে দিয়েছি। আমরা 18 মুড়ার নাম হাচুক বেরেম করে দিয়েছি। আমরা বলছি না আমরা সবকিছু করতে পারছি, কিন্তু আমাদের চেষ্টা চলছে। স্যার উইদিন 2 ইয়ার্স এমবিবি এয়ারপোর্টের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম করা হলো, সেখানে মূর্তি বসিয়ে দেওয়া হলো। ওনার জন্মদিনকে ছুটি দেওয়া ঘোষণা করা হলো। আগে কোনোদিন কেউ চিন্তা করেনি। আপনারা তো কোনোদিন ওনাকে শ্রদ্ধা জানাননি। আপনারা তো এই দেশে থাকতেই পারতেন না। যে লোকটা আমাদেরকে আশ্রয় দিয়েছেন সেই ভূভাগরা হলো মহারাজা বীর বিক্রম। আমরা কেন শ্রদ্ধা করি জানেন? ভোটের জন্য না। আজকে এই রাজ্যে, এই ত্রিপুরা ভারতে কে দিয়েছে? মহারাজা বীর বিক্রম। ভূভাগরা কোন অফিসে ফটো নেই, ভারতীয় জনতা পার্টির অফিসে ফটো আছে। শ্রদ্ধা জানাতে হবে। আজকে এখানে বসেছেন কার জন্য? পাকিস্তানের অ্যাসেম্বলি। যদি মহারাজা সে সময় না করতো, মহারাজা ঘোষণা দিয়ে গেছিল 1947 ঘোষণা দিয়ে গেছিল, এরপর উনি মরে গেলেন। মরে যাওয়ার পরে কাঞ্চনপ্রভা দেবী, ওনার তখন কিরিট বিক্রম ছোট্ট, অন বিহাফ অব দি কিরিট বিক্রম সই করে দিল। এবং আজকে এখানে আসছে, একবারও চিন্তা করলো না শুধু ভোটের সময় ভোট চাইবে। এই জন্যই ত্রিপুরা মাতা অধ্যক্ষ ভোটের সময় জামা ঘষে দিয়েছে, কিভাবে জামা ঘষিত হয়। আজকে শুধুমাত্র ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। আজকে যে লোকটা আমাদের আশ্রয় দিয়েছেন ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার দীর্ঘ 35 বছর আপনারা এর রাজ্যে একটি একলব্য স্কুল হয়েছে কটা? 4টে। আজকে আমাদের 5 বছরে 17টা একলব্য স্কুল, 11টার কাজ চলছে, আরো 6টার কাজ
অলরেডি উইদিন 2 মান্থ শুরু হবে। এখানে বিশ্বপতি দেববর্মা জানে সিমনা বিধানসভা কেন্দ্রে একল স্কুলের কাজ চলছে। স্যার আরো 3টা প্রস্তাব রয়েছে এই সত্র ছাড়াও, সেটা লেভুঙ্গা, রস্যাবাড়ি, গঙ্গানগর। এই স্কুলগুলি কাদের জন্য? ট্রাইবেল এলাকার ছেলে মেয়েদের জন্য, রেসিডেন্সিয়াল স্কুল। উপজাতিদের সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক উন্নয়নের জন্য আমাদের সরকার প্রথম ক্যাবিনেটে 8,802 কোটি টাকা প্রস্তাব পাঠিয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে গ্রহণ করেছে। একদিনই তো আপনাদের মুখে কথা শুনিনি। লেম্বুছড়া 10 একর জায়গার ট্রাইবেল রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে, এতে 8 কোটি টাকা ব্যয় হয়েছে। টিডিআরডিসির নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠানো হয়েছে অ্যাপ্রুভালের জন্য। জনজাতি অধ্যুষিত পিছিয়ে পড়া 12টা ব্লক ছামনু, মঙ্গিয়াকামি, গর্ব, শিলাছড়ি, রূপাছড়ি, অম্পি, তুলাশিকর, দশদা, দামছড়া, রাজশাবাড়ি, ডম্বুরনগর, গঙ্গানগরকে এক্সপ্রেশন ব্লক হিসেবে ঘোষণা দিয়েছে। 32টি বনধন বিকাশ কেন্দ্র উপজাতি এলাকা রয়েছে। 5 বছরের মধ্যে 2 বছর করোনা, তারপরে আমরা 3 বছর এই কাজগুলি করতে পেরেছি। আজকে উপজাতি ছাত্রছাত্রীরা 3টা হোস্টেল কলেজে, একটা ফটিকরায়, একটা ওমেন্স এবং একটা গন্ডাতুই সাথে, সেখানে কলেজে গন্ডাতুই সাথে এই 3টা গার্লস হোস্টেল, 2টা গন্ডাতুই সাথে বয়েজ হোস্টেল করা হয়েছে। উপজাতি উন্নয়নের জন্য 1000 কোটি টাকার জায়গা 2 প্রকল্প মঞ্জুর করা হয়েছে। আজকে জনজাতি সমাজপতিদের 2000 টাকা করে সম্মানিত ভাতা দেওয়া হয়েছে। উপজাতি এলাকার শহরগুলি উন্নয়নের জন্য, এটা আপনারা ভালো বলতে পারবেন, কুমলুং, কাঞ্চনপুর, গন্ডা, তুইসা এর জন্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে আগামী 5 বছর উপজাতি এলাকায় 1,86,000 কানি জমিতে রাবার চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে 16,000 কানিতে কাজ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় উপজাতি এলাকার জীবনমান, শিক্ষা, রাস্তা সংযোগ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বলবো এই জন্যই 20টা আসনে আপনাদেরকে একটা আসনও দেয়নি, 20টা আসন। আপনিও সাহস পাননি। কোন এসটি হওয়া সত্ত্বেও এসটি সিটে দাঁড়ানোর মতো আপনার এলএম নাই, আজকে প্রমাণ হয়ে গেছে। আপনি আরেকজন নতুবা তাও টানতে 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 আইসেন। স্যার আপনারা আমাদের বিজেপি লাজে ঘুরাইব, এটা মাথায় রাখবেন। উনিও ইন্টেলিজেন্ট, স্মার্ট বয়। যাই আজকে যেন ফটো লাগাইবেন, শ্রদ্ধা জানাইবেন, রিসা পড়াই দিবেন, ফুল দেবেন, আজকে যেন আশা করি কথা রাখবেন। স্যার ভারতকে ভালোবাসেন না। আজকে এই যে বলছি, আজকে এখানে বসতে পারতেন না। ভারতকে ভালোবাসেন না আপনারা, এই দেশের থেকেও পাকিস্তান, চীনের সম্পর্ক রাখেন। জিতেন বাবু, দেশকে ভালোবাসুন। সবকিছুর আগে রাষ্ট্রবাদী, ভারতকে শ্রদ্ধা করুন, তারপরে খাড়িকেবাদী হন। খাড়িকেবাদী হতে হবে, খাড়িকেবাদী হয়েছেন আপনারা। খাড়িকেবাদী কমিউনিস্ট পার্টি আজকে, আর হলো মার্ক্সবাদী কংগ্রেস পার্টি। আজকে আপনাদের দুটো পার্টির উত্থান হয়েছে। স্যার আমি অনুরোধ করব, আজকে দেশ রাজ্য আসছি আজকে ভারত কিন্তু আজকে ভারত भारत जमीन का टुकड़ा नहीं, भारत एक जीता जागता राष्ट्रपुरुष है, भारत हिमालय इसका मस्तक है, और गौरीशंकर शिखर है, कश्मीर किरत है, पंजाब और बंगाल 2 विशाल कांधे हैं, विंध्याचल काटी है, नर्मदा काटदानी है, पूर्वी और पश्चिम घाट 2 विशाल जांगे हैं, विंध्याचल काटी है, पूर्व कन्याकुमारी इसका चरण है, सागर पाट वक्रता है, प्रवास के काले काले मेघ उसके कुंतल केश है, चांद और सूरज उसका आरती उतारती है। ये बंधन का भूमि है, ये अभिनंदन का भूमि है, ये अर्पण का भूमि है, ये तर्पण का भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकर कंकर हमारे लिए शंकर है। ये हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे इस भारत के लिए, और मरने के बाद भी किसी ने गंगा जल में बहते हुए अस्थियों को अपन कान में लगाकर सुनना तो एक ही आवाज आएगा, भारत माता की जय, भारत माता की। सर
ইয়েস, দেখ আইতাছি 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 একটু। স্যার মুখ্যমন্ত্রীকে বলবো এই 5 বছরে যে কাজ করে দিয়েছে, এই 5 বছর যে কাজ করে দিয়েছে তার অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে রাজ্যের যে কোনো 5 বছর তুলে আনো, কম্পেয়ার করা চলবে না। স্যার মুখ্যমন্ত্রীকে বলবো, if you believe you are right, but still somebody or anyone criticize you, hurt you, shout at you, don't bother. Just remember that in every game only audience makes noise, no players. Be a player, believe in yourself and do the best. আপনার জীবনের সেরাটা দেখিয়ে দিন এদেরকে। It is our philosophy and principle that and we have to worship them. It is our social and human dharma. Sir, আজকে গভর্নর ভাষণ দিয়েছে। পার ক্যাপিটা ইনকামটা কত? আদানি দেখা আদানি, তাই জন্য দেখাইতেছে একটু আদানি, তো আমরা চিন্তা করানো লাগতো না, পুঁজি তো এক দূরে, লজ্জাও লাগলো না। আরেকটা তো নাই ওই, তাহলে এদিকে বড় লাগে নিটারে। স্যার প্লিজ 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 স্যার, মাথা পিছু এ রাজ্যের মাথা পিছু জিতেন বাবু আপনি ছিলেন না, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন। শেষ দিন যাওয়ার সময় পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 17-18-তে 1,444,000 টাকা। আজকে 21 মাসে অর্থ বছরে কত? 1,40,803 টাকা। জাতীয় মাথা পিছু কত? 91,481। পশ্চিমবঙ্গের কত? 1,24,000। আমাদের কত? 1,40,000। দিস ইজ কল্ড পার ক্যাপিটা ইনকাম অফ দি স্টেট। স্যার, গ্রামীণ আবাসন যোজনায় 25 বছর কটা ঘর এসছে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় বা অন্য যোজনায়, আবাসন যোজনা এই রাজ্যে কটা ঘর এসছে 25 বছরে? মাত্র 72,000। ডেভেলপমেন্ট আজকে 1,16,000 শৌচালয় সারা রাজ্যে এই 5 বছরে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 24,76,000 মানুষ প্রতি মাসে প্রতিজনে 5 কেজি করে চাল পাচ্ছে। চিন্তা করতে পারেন? এই ভ্যালটা করেছে, তারটা বাদ দেন, এর 2 জন অ্যাটাক করে লাভ নেই, যে কোনোটা আমার লাগবে না। আপনাদের বলছি কি করছেন আজকে? হর ঘর নলসে জল, মিনিস্টার বসে আছে। I appreciate 4,10,000 বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছে। আগে কত পার্সেন্ট ছিল? 3%। বর্তমানে কত? 59%। ভোট দিত কি লিগা? ভোট দিত কেন আপনারা রে? তামসা দেখা, ঝুটো সে দেখা। আজকে সৌভাগ্য যোজনায় 1,36,232টা বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ দেওয়া হয়েছে। আজকে আমাদের ডেপুটি চিফ আমি অভিনন্দন জানাই। আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 2,79,774 বাড়িতে এলপিজি সিলিন্ডার সহ ফ্রি গ্যাস কানেকশন। ত্রিপুরাতে এমবিবিএস আসন কটা ছিল? 100। এখন কটা? 125টা। পিজি কোর্স কটা আসন ছিল? পিজি কোর্সে 25টা। এখন কটা? 79টা। উন্নয়ন এমনি এমনি মানিক সারে ভোট দিছে না, এমনি এমনি দিছে না। স্বাবলম্বীর জন্য অটো পারমিট দিছে। মানিক দ্বারা জিগায়েন পাসপোর্ট মিনিস্টার ছিল বেড়ার বেড়া। আজকে
সহায়ক কতবার এখানে চিল্লাইছি, গোপালদাও চিল্লেছে, ব্রিজবাবু করছে, আশিসও চিল্লাইছিল, সুদীপবাবু অন পাল্টে গেছে না, কারণ নিজেরা তিনটা জিততেই হতো, এ আর কাম হইতো না, এখানটা জামগা লাগবো। সারা দেশ রাজ্যের মানুষের কথা ভুলে গেলেন গা। সহায়ক মূল্যে ধান কিনছে 89,000 কৃষক থেকে, কত টাকা তাদের কাছে পড়ছে? 325 কোটি টাকা। আজকে 10 লক্ষ 3 বছরে 10 লক্ষ 8,068 জন কৃষককে ফসল বীমা যোজনা। আজকে আগে দিত কত? ফসল বীমা যোজনায় 220 টাকা লাগতো কৃষকদের প্রিমিয়াম। আজকে আমরা বলছি 210 টাকা দিব আমরা, তুমি শুধু 210 টাকা দিবা। আজকে কত লোক বেনিফিট পেয়েছে? 5 বছর আপনাদের সময় 5 বছর ক্ষতিপূরণ পেয়েছিল 90 লক্ষ টাকা। এখন আমরা দেওয়ার পরে 3 বছরে 20 কোটি 83 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে, এবং সরকারি জায়গা থেকে আমরা তাদেরকে প্রিমিয়ামের টাকা দিছি। এবং সার বীজ কৃষকদের 5 বছরে সময় মতো দেওয়ার জন্য 41 কোটি 85 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে। 32টি কৃষক বন্ধু সেন্টার খোলা হয়েছে, এবং 1,32,917 জন কৃষক সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে 12,72,000 লোকের আয়ুষ্মান কার্ড আছে। 1,76,000 লোক উপকৃত হয়েছে এই 5 বছরে। কত টাকা গেছে সরকারের? 59 কোটি 24 লক্ষ টাকা। এবং এই কিষাণ ক্রেডিট কার্ড 4,07,000 লোককে কিষাণ ক্রেডিট দেওয়া হয়েছে, এবং 1,530 কোটি টাকা 1,530 কোটি টাকা তারা লোন পাইছে। সরকার এই ব্যবস্থা করে দিচ্ছে। আজকে মানুষের লোক শুধু রাজনীতি করছেন, সেলফ হেল্প গ্রুপে কেবল ভোট পাবেন কেমন? সেলফ হেল্প গ্রুপ কটা আসলো? 4,140। 5 বছর কটা বানাই নিল? 37,071টা। আগে কতজন মেম্বার ছিল? 39,000। এখন কত মেম্বার? 3,34,000। তাদের কি করছেন? শুধু ভোট চাইতেন। রিভলভিং ফান্ড কত দিছিলেন? 5 বছর 4 কোটি। আমরা দিছি কত? 20 কোটি 19 লক্ষ। ইনভেস্টমেন্ট ফান্ড কত দিছিলেন? 27 কোটি 54 লক্ষ। আমরা দিছি কত? 232 কোটি। সরকার লোন পাইয়াছে কত? 4 কোটি 95 লক্ষ টাকা লোন পাওয়া দিচ্ছেন। আমরা ব্যাংক লোন দিছি কত? 520 কোটি। দিস ইজ কল্ড আত্মনির্ভর, দিস ইজ কল্ড স্বাবলম্বী। পরে কোয়েন গর্ভবতী মা, গর্ভবতী ওই অ্যাপ্রিসিয়েট করে এদেরকে। একটা অ্যাপ্রিসিয়েট করছে, গর্ভবতী কি জানি কইছে, একটা আমি ভালো করে দেখছি না, শুনছি গানে। প্রথমবার মা হতে যাওয়া গর্ভবতী মহিলারা 5,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে। 5 বছরে কতজন পাইছে? 94,675 জন। কত টাকা? 33 কোটি 68 লক্ষ। সবকা সাথ সবকা বিকাশ। এরম না শুধু কর্মচারী দিন, কর্মচারী পিটিয়ে 12% দেন, আমার আপত্তি নেই। সর্বস্তরে সবকে করেছে। 37,000 সরকারি কর্মচারী অ্যাডক প্রমোশন দিয়েছে। উপজাতিরা এটা কইছি কোথা আছে ভারতবর্ষে? 2,000 টাকা ভাতা ভারতবর্ষে কোন রাজ্যে আছে? দিস ইজ কল্ড কথা দিলে কথা রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, সারা ভারতবর্ষে কোথাও নাই। যে আইয়ে আরে কি 2,000 টাকা কেমনে ভাতা হয়? এটাই বিজেপি, এটাই নরেন্দ্র মোদী। মোদী হয় তো, মোদী হয় তো, এটাই স্লোগান। সারা দেশ মোদী মোদী করতেছে, মোদী মোদী করতেছে। স্যার নতুন বাবু কি করতেছে? সামনে তো এমন তো লেজার দিবেন একটু, আমি ঠিক আছে 7-8 মিনিট শেষ করি। ওকে স্যার, মুখ্যমন্ত্রী অন্তর্দয় শ্রদ্ধাঞ্জলি যোজনা শেষকৃত্যের জন্য ওই যে জন্ম থেকে মৃত্যু, অন্তর্দয় পরিবারকে 2,000 টাকা করে আমরা আর্থিক অনুদান দিচ্ছি। শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে, শুধু বিদ্যালয়, কলেজ না, বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট শিক্ষক নেওয়া হয়েছে কতজন জানেন? 5 বছরে 8,659 জন। একজন টেট টিচার নাই। আর এইটা বাদ দাও, তাদেরটাই তাদের আমার যেটা কইতেছি 8,659। এই প্রথম রাজ্যে বিরোধী দল নেতা মাননীয় বিরোধী দল নেতা এই রাজ্যে প্রথম ককবরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার মুখ্যমন্ত্রী নিয়োগ করে।
18 জন কপ, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা হিস্ট্রি 18 জন কপ এবং ডিগ্রি কলেজে 74 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল কলেজে 57 জন রেগুলার লেকচারার, ল কলেজে 10 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 86 সনে ল কলেজে ছিল, 15তে 3 জন মাত্র নিছেন, আর 2022 সালে আমরা 10 জন নিছি। এই কথাগুলি বুঝতে হইব। আজকে সদস্য এক টিভি সাক্ষাৎকারে করছিলেন এবারে বিধানসভা নির্বাচন একবারে শান্তিপূর্ণ হয়েছে, ঠিক আছে, মানুষ শান্তির পক্ষে ভোট দিছে, মানুষ সন্ত্রাসের পক্ষে ভোট দিছে, ভোট দেয়নি। মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে, সন্ত্রাসের পক্ষে ভোট দেয়নি। মানুষের শেষ কথা বলবে, ওই ভদ্রলোক বলছে। হ্যাঁ, সত্যি সত্যি রাজ্যের মানুষ শেষ কথা দিয়ে বলেছে, রায় দিয়েছে বিজেপির পক্ষে, উন্নয়নের পক্ষে। ওনাকে সাক্ষাৎকারে বলা হয়েছিল সিপিএম কংগ্রেস কয়টা আসন পাবে, উনি বলছে সিপিএম কয়টা পাবে, কংগ্রেস কয়টা পাবে এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। কি বলছেন রেকর্ডটা ঠিক করে রাখো, যাওয়া শুনতেছে। সিপিএম কয়টা পাবে, কংগ্রেস কয়টা পাবে এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। বিজেপি ডাবল ডিজিটে পৌঁছতে পারবে না, বড় জোর 5টা আসন পাবে। বিজেপি বিশ্রীভাবে হারবে। যখন রেজাল্ট বেরোবে, প্লিজ, যখন রেজাল্ট বেরোবে ওনাকে প্লিজ প্লিজ প্লিজ, আপনারটাও আছে আজিত আছে, যখন রেজাল্ট বেরোবে তখন টিভি চ্যানেল সাক্ষাৎকার দেওয়ার লোক খুঁজে পাবেন না। আমি শুনেছি রেজাল্ট পরে ওনাকে অনেকে খুঁজে পায়নি। মানুষ বলা বলি করছে দ্যাট মেম্বার ইজ এক্সপার্ট ইন ইংলিশ বাট ভেরি উইক ইন ম্যাথমেটিক্স। তাই আমি বলবো আমাদের যাদববাবু থেকে অথবা স্বপ্না মজুমদার দিদিমণি থেকে অঙ্কটা যেন ভালো করে শিখে নেয়। রাজনৈতিক রসায়নটা যাদববাবু ভালো জানে, এটা যেন কিছুদিনের মধ্যে যেন যাদববাবু একটা কোচিং সেন্টার আপনি খুললেন, এবং যাদববাবু আপনি একটা কোচিং সেন্টার খুলুন, এবং যদি ওরা কোচিং নিতে চায় নিতে। উনি আরো বলেছেন এটা আমার লাস্ট নির্বাচন, দি পিপল অফ মাই স্টেট উইল ডিসাইড whether they will give me a chance or not. আমাদের রাজ্যের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। The people have decided and they have not given the chance to him. এটা আমার কিছু করার নাই। উনি নরেন্দ্র মোদীজিকেও মানিক সরকারের সমালোচনা করেছেন। মানিক বাবুরে কক আমার আপত্তি নেই, মানিক বাবু আরামায়েশে থাকতে চায়, শুনছি, আমি জানি না। আমাদের চিফ মিনিস্টার সিবি দিছে, এই গর্তই তাদের লাগে, এই গর্তই তাদের লাগে। আমি এখন এই বয়সে কই যাবো আছে, এরা কইছে, ওনার কইছে নরেন্দ্র মোদীকে সমালোচনা করছে। কি বলছেন? আমার যে বয়সটা এখন আছে এটা শুধু 5 বছর পরে কত যুগ হবে, সেটা হলে ইউ কনফাইন ইউর সেলফ ফর ইউর ওন বেনিফিট। প্রধানমন্ত্রী নাকি শুধু নিজকেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ। যদি এরকম হতো তাহলে আপনি জানেন এবার এই সপ্তাহে বিজেপি, আপনি তো ইংরেজি আপনিও ভালো জানেন, অনিমের বাবু তো জানোই, আমি একটু ইংরেজিতে কাঁচা। এই সপ্তাহে বিজেপি এই সপ্তাহে আমেরিকানের জার্নালের নাম হলো ওয়ার্ল্ডস স্ট্রিট জার্নাল। বিজেপি ইজ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট and most popular foreign political party. তো এবং এরকম আমার তো বয়স কম হয়েছে না, বহুত প্রধানমন্ত্রী সক্ষতা না পাইতে পারি, মুখ্যমন্ত্রী দেশের সক্ষতা আছে, আমার জীবনের মুখ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি। আজকে ডলার শুনছি আমেরিকা বলে দমকা মেছে, ইন্ডিয়ার দমকাইতে পারে না। আজকাল শ্রীলঙ্কার চীন 12টা বাজার এসে, চীন 12টা বাজার এসে আজকে টাকা বিজনেস চলছে, টাকা সেখানে ইন্ডিয়ান কারেন্সি। আজকে রুবেলের সাথে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমেরিকা বলে দিয়েছে না, নো ডলার, স্টপ। এবং একটা উইচ একটা ইয়ে আছে, আমেরিকান বিজনেস কেমনে করবে, সেখানে আমরা কম দামে দেশ আনছি, কিন্তু আমাদের টাকা রয়েছে 35টা দেশ বলছে আমরা ইন্ডিয়ার সাথে টাকা লেনদেন করব। আজকে ইন্ডিয়ান টাকারও সম্মান বাড়ছে, ডলার আস্তে আস্তে চলে যাচ্ছে, কেউ কাউকে আমরা তোষামত করি না। আজকে সেই ভদ্রলোককে বলছে পাকিস্তান সরকার আমাদের দেশের সাথে এতটাই বৈরী মনোভাব নিচ্ছে, কিন্তু পাকিস্তানের জনগণ বলছে নরেন্দ্র মোদী যেন
5 বছরের তাদের দেশের দায়িত্ব যেন নরেন্দ্র মোদী নেয়। শ্রীলঙ্কার পর তাদেরও অর্থনৈতিক অবস্থা ভালো, ডলার ছাড়াও ভারতীয় মুদ্রা চলছে। এই যে জিনিসগুলি এটা আপনার বুঝতে হবে। একবারও কিন্তু চিন্তা করেন পরে ইয়ার কথা ভুলে যাবো গিয়া জিতন বাবুর কথা। এবারে নির্বাচন দুইটা পার্টির আবির্ভাব হয়েছে, একটা হলো সিপিএম পার্টি, একটা হলো খাড়গেবাদী সিপিএম কমিউনিস্ট পার্টি খাড়গেবাদী, আরেকটা হলো না এটা হলো মার্ক্সবাদী কংগ্রেস পার্টি। এই দুইটা দলে আমদানি হয়েছে। খাড়গেবাদী কমিউনিস্ট পার্টি সেক্রেটারি জিতেন চৌধুরী মহোদয় গণনার আগের দিন একটি সাক্ষাৎকারে বলেছেন, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, রেকর্ড ঠিক করে রাখো, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, বিজেপিও জানেন, শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি একটা আসনও পাবে না। উনি আরো বলছেন, আমি বিজেপির নেতাদের বলছি, আরে 5টা সিটের নাম বলুন না, কোন সিটটা আপনারা জিতবেন? তখন আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি। এত অপশন নেই কারো চ্যালেঞ্জ গ্রহণ করা। স্যার সেখানে উনি আরো বলছেন, যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে বিজেপি জিতবে না এবং আমরা কমফোর্টেবল মেজরিটি পাবো। এটার নাম যদি কমফোর্টেবল মেজরিটি হয়, আই ডোন্ট নো। গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। ত্রিপুরা নির্বাচন সারা দেশকে পথ দেখাবে। আজকে আপনাকেও পথ দেখিয়েছে। আগরতলায় বসে রঙিন স্বপ্ন দেখছেন, এদিকে গ্রাম পাহাড়ে যে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, খবরটাও রাখেন নাই। কোন হোটেলে বইয়া মিটিং করবেন সেটা হিসাব নাই। রাজনগর একটা আমার ছোট গৃহবধূ কেমন ভাবে 72 সালের পরে ঠান্ডা করে দিল। আজকে সমর চৌধুরীর সাজানো বাগান, মানিক সরকারের ধনপুর নেই, কাকরাবন ভদ্রলোক এক খুব চিল্লাই তো আগে নেই নেই, কই আমরা কই, ঠিক আছে, থ্যাংক ইউ। ভদ্রলোক মজুমদারের চণ্ডীপুর কই, আমরা টিঙ্কুবাবু কই যাচ্ছে, কমলা সাগর কত দিদিমণি, সব কোটিতে হেরে ভূত, কয়েকটা আপনারা দিয়া দিছে, তাও কার দয়া কইতাম না। মনুসিট আপনার অরিজিনাল বাড়ি সিটিয়ে রয়েছে। এই যে জিনিসগুলি এখানে আমরা কেউ বলছে আলবিদা পলিটিক্স, আবার কেউ এখন বলছে আলবিদা ইলেকট্রাল পলিটিক্স। কমরেড গোপাল বাবু আছে, কমরেড দিলজিৎ বাবু আছে, আরেকজন কমরেড এখানে নেই, কিন্তু আমার বক্তব্য হল আমরা মোদীজির মার্গদর্শনে চলছি, আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং এই সময় সবসময় ওই ভদ্রলোক যিনি বারবার বলছেন মোদীজির সমালোচনা করেছেন, কিন্তু লোক উনি কোনোদিন বড় বড় কথাই বলে, এখন বলছে চিন্তা করিস না অমুক দলের সাথে সেটিং হয়ে গেছে। ওই লোকটা বহু মানুষকে ধ্বংস করেছে, ওনার জন্ম হয়েছে মানুষকে ধ্বংস করার জন্য। কবি কুসুম কুমারী দাস লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এবার ভোট পাড়ায় মহিলারা গান তৈরি করেছে, গানের কলে কি 25 বছর সিপিএম করে লুট চালাইছে ভোটের সময়, এখন তারা জোট বাঁধাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা এবছর ভোটের সময় পড়লো যা ধরা। আবার এটা করছে মেয়েরা, আবার যুবকরা কয় লাল গোলামি লাল দালালি অনেক কইরাছ, মানুষের টাকা লুট্টা পুট্টা অনেক খাইয়াছ। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো, এবার খুললাম খুললা রাস্তা রাস্তা আইয়া পড়ো এখানে। তো বাস্তব চিত্র কংগ্রেস সিপিএম নাই, এই সংখ্যাটা থাকবে না। একটু 4 মিনিট আমার, আমি কইতাম না অনেক কাজ আমার, ঠিক আছে ছেড়ে, ঠিক আছে থাক। স্যার জিতেন বাবু, এটা আপনি 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 ইন্টেলিজেন্ট, আমি কিন্তু আপনার মতো আপডেটেড নয়, আমাদের সুরেন্দ্র বাবু তারা আপডেটেড, অনিমের বাবু তারা আপডেটেড, আমি কিন্তু ব্যাক ডেটেড লোক, এই জন্যই কাগজপত্র। মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন শুনুন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 2018-তে কত ভোট পাইছিল জানেন? এটা ইলেকশন কমিশন, আমার ইলেকশন ডিপার্টমেন্ট আমার কাছে। 2018-তে ভোট পাইছিল 9,93,605টা ভোট সিপিএম পাইছিল। এখন কত পাইছে?
6,22,829। কত ভোট কমছে? 3,70,776 ভোট কমে গেছে। খবরই নাই, খবরই নাই। কোরআন মানুষ হয়ে গেছে, একটা লোক থাকবে না। আমি বলে দিলাম, লোকসভা বিধানসভাতে আমি জানি না, সব আছে, সব আছে আমাদেরটা। ইয়েস, ভেরি গুড, আই ওয়েলকাম ইউ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিজেপি আগেরটা মনে রাখেন, 3,70,776 ভোট কমছে। আমরা 5 বছর কাজ করেছি, 2 বছর করোনা, 3। আমরা কত পেয়েছি? প্লিজ, 10,25,673 ভোট পেয়েছি গতবার। এবার 9,85,797। কত ভোট কমছে? 39,000। আরে ভাই, এই যে অপপ্রচার, আইয়া বলতাছি, খাইয়ালাম, ধরেলাম, যে অপপ্রচার, এটা আমরা জানি। এটা এই আনন্দের আছেন, এই আনন্দের আছেন। 40টা কিভাবে 51 করতে হয়, ওই মোদি হয়তো, এটা আমরা জানি। স্যার, তো আপনাদের ভোটে চলে গেছে, অন্যদিকে খবরই নাই। জনজাতি সব সরে গেছে। আরে একটা আমরা 20টার মধ্যে 7টা আসন জনজাতির পেয়েছি, 60টা এসসি পেয়েছি। একটা লোক গ্রহণ করে না। আরে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি এই আনন্দের আছেন, এই জন্য তো বিরোধী দলের পট্ট থাকে নাই, বুঝি তো কি। এবং আইএনডি ম্যান বলছিলাম, এই রাজ্যে এই নির্বাচন সাংবাদিকরা বলছিল কি হবে, আমি সেটা জানি না, সিপিএম থার্ড পার্টি। আর তারা কোনো ভোট পাইব কিনা জানি না, আপনারা দয়া করে তারা দিচ্ছেন, অনেরা আনন্দ আছে, যদিও মনে প্রাণে আপনাদের গ্রহণ করে না। যাই হোক স্যার, হ্যাঁ একটু দিব, ঠিক আছে স্যার। এখানে এগ্রিকালচার হর্টিকালচার মিনিস্টার আছে, একবারও রাজ্যকে প্রমোট করলেন না। বেল চিনি, বেল, এটারে কি কয়? উড আপেল। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয় কেমনে, কোনোদিন চিন্তা করছেন না। উড আপেল এর নাম বেল। 1,799 মেট্রিক টন বহির্দেশে গেছে, 235 মেট্রিক টন টামারিন তেঁতুল বহির্দেশে পাঠিয়েছে, 19 মেট্রিক টন পান পাতা বহির্দেশে গেছে, 600-200 মেট্রিক টন জিঞ্জার, আদা করলে তো আমার ডর লাগে, আবার এটা বহির্দেশে পাঠিয়েছে, 10,087 মেট্রিক টন পাইনাপেল আনারস বহির্রাজ্য এবং বহির্দেশে গেছে, এবং কাতার, দুবাই, বাংলাদেশ। জ্যাকফ্রুট 5 মেট্রিক টন বহির্দেশে গেছে, 7 মেট্রিক টন সাতকারা, এক প্রকার লেবু, এটা বহির্দেশে গেছে। 18-19 থেকে 22-23 এই অর্থ বছরে 12,754 মেট্রিক টন এই কৃষিজাত দ্রব্য এতে বাইরে পাঠাইছে, এবং টাকা আছে রাজ্যের কোষাগারে, এই রাজ্যে 18 কোটি টাকা। আর আপনাদের 5 বছরে কত? 17,60,000 করবেন আপনারা। এই সরকারে সবকিছু মিলে পারুন না আমরা এখন। আইএম বড় কথা বলেন, ট্রিপল আইটি আমার মনে আছে আপনাদের সময়ে আইছিল কি, না না না, এটা লাগবে না, এটা লাগবে না, ট্রিপল আইটি বলে আমার শিক্ষিত হয়ে যাবো না। আমরা ট্রিপল আইটি স্থাপন করেছি, আমরা লোকসভা স্কিম চালু করেছি, এবং আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস পরীক্ষার জন্য তৈরি করে দিয়েছি। আমাদের এই পয়সা পাইয়া শতাব্দী মজুমদার, তেলিয়ামুড়ার আইএস হয়েছে। আমরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি খুলছি, প্রথম বর্ষে 90 জন, এবং সারা দেশের মধ্যে এটা থার্ড। আমরা ইংলিশ মিডিয়াম কলেজ করছি সরকারি ভাবে, কোনোদিন করতে পারেনি। আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা চালু করছি, পিপিপি মডেল জেনিয়াতে ল কলেজ করছি, ওল্ড নাগরতলা পানিসাগরে গভর্নমেন্ট ল কলেজ, 11টা ডিগ্রি কলেজে ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট করছি, 6টি কলেজে বাংলা ইংরেজিতে মাস্টার ডিগ্রি কোর্স চালু করছি, যাতে
দূরের থেকে কৈলাসর ছেলেরা টিআইটিতে ড্রোন সেন্টার চালু করছি। আমরা দক্ষিণ ত্রিপুরায় সবসময় ইউনিভার্সিটি আগরতলা আগরতলা আগরতলা, সাবরুমে বেসরকারি বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, সেটা আইআরএ ইউনিভার্সিটি এলওয়াই দিয়েছি, কালকে বিলটা এখানে পাস হইব। আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য টেকনো গ্রুপকে এলওয়াই দিয়েছি, এটাও বিধানসভা বিল এসেছে। ইউজিসি বেতনক্রম চালু করছি। এনসিআরটি পাঠ্যক্রম জীবনে করলেন না, কারণ ফলবান কোয়ালিটি হয়েছে বোকা। আমরা চালু করছি 255 বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স, ওই যে স্বামী বিবেকানন্দ বলছে বৃত্তিমূলক শিক্ষা। সুপার 30 স্কিম চালু করছি, বহু ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে রাজ্য সরকারের অর্থে। 118টা বিদ্যালয়ে প্রাক প্রাইমারি, অর্থাৎ 8 বছরের আগে ছেলে মেয়েদের ব্রেইন ডেভেলপ হয়ে যায়। একদম প্রি প্রাইমারি আগে কটা করছেন? 9টা। 5 বছরের কটা? 118টা। নবম ষষ্ঠ শ্রেণীতে অঙ্ক এবং গণিতে, বিজ্ঞান এবং গণিতে মেধা অন্বেষণ পরীক্ষা চালু করছি। বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ, একটা জীবনের ছেলে থেকে যেন তার 1 বছর চলে না যায়। আমরা বেসিক ম্যাথ স্ট্যান্ডার্ড ম্যাথ, অর্থাৎ যাতে যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়বো সে স্ট্যান্ডার্ড ম্যাথ পড়ুক, যে আর্টস পড়বো তার বেসিক ম্যাথ, যাতে পোলাপানের স্ট্যান্ডার্ড ভালো হয়। আমরা 100 বিদ্যা থেকে বিদ্যা, যদি আপনি এটা কোয়েশ্চেন যখন উত্তর দেওয়ার সময় দিব, আমরা বছর বছর একটা জীবনের ছেলের থেকে যেন 1 বছর নষ্ট না হয়ে যায়। উইদিন 2 মান্থস তাকে তৈরি করে দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। 4টা ডায়েট কলেজ ছিল এই 5 বছরে, এত বছর 4টা ডায়েট কলেজ, 5 বছরে আরো 4টা ডায়েট কলেজ, 8টা ডিস্ট্রিক্টে 8টা। কোনোদিন করতে পারলেন না কেন? 4টা বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট চালু করেছে, আগে ছিল না। যদি কোনো কারণে এই ধরনের মহামারী আসে, পোলাপানের যেন ঘরে বসেই ছেলে মেয়েরা যেন দেখতে পারে, সেই জন্য বন্দে ত্রিপুরা নামে একটা 24 ঘন্টা শিক্ষা বিষয় ইলেকট্রনিক টেবিল চালু করছি। এবং আপনি স্যার, আপনি জানলে খুশি হবেন, একটা জিনিস আছে, এটাকে বলে পিজিআই, পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স। কোন রাজ্যে কোন জায়গায় কোন অবস্থা আছে শিক্ষা। 17-18তে গ্রেড 5-এ ছিলাম আমাদের ত্রিপুরা রাজ্য, তাদের সময় 643 নম্বর পাইছিলাম। 18-19-এ গ্রেড 3 727, 19-20-তে গ্রেড 1 803। দিস ইজ কল্ড বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট। আর কমনি তা এবার আমরা বলছি, মোদীজি কথা বলছেন যে পৃথিবী জুড়ে আমেরিকান ডলার। আপনারা তো স্মার্ট, ওই অবশ্য আমি আমার এত স্মার্ট না, আমার পোলার থেকে শিখি, এবার স্মার্ট আপনাদের মতো। পৃথিবী জুড়ে আমেরিকান ডলার একাধিপত্য শুরু হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে ইন্ডিয়ান কারেন্সি স্টার্ট নতুন শুরু হয়ে গেছে। বিশ্বগুরুর আসনে বসাবে, যেখানে আপনার বন্ধু, ছোট ভাই, ভাতিজা বলতে বলেন নরেন্দ্র মোদীকে সমালোচনা করে, কই নিয়ে গেছে দেশটা। চিন্তা করতে পারেন, আদানি লিয়াসিফ বাড়িয়েছে, আদানি আদার মধ্যে থেকে দেবেন আপনারা। স্যার, আজকে রুপির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় পৌঁছেছে, বিশ্বের 32টা দেশ ডলারের পরিবর্তে ভারতীয় রুপি দিয়ে বিজনেস করতে চায়। আমরা সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে হয়। সুইফট সিস্টেম যেটা বলছিলাম, এটা ওইখানে যে দেশ ডলারে করতে হলে আমেরিকা সুইফট যে একটা সিস্টেম আছে, সেখানে সবাই অ্যাকাউন্ট করতে হয়। যদি আমি বাংলাদেশের সাথে বিজনেস করি, আমার বলবো যে ইন্ডিয়ান এখান থেকে আমাদের রাজ্য দেশ থেকে ওখানে বলে দেবে এই অ্যাকাউন্টে এত টাকা চলে যায়। এই আজকে সেটা ইন্ডিয়া কিন্তু সেই জায়গায় থাকে নাই। ইন্ডিয়া ডাইরেক্ট সব ব্যবসা শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কাতে 35টা দেশ আসছে। আরেকটা জিনিস বলেন, ডিজিটাল লেনদেন। এই যে বলছে বয়স হলে, বয়স করছিল, আপনার বয়স হতে পারে। ডিজিটাল লেনদেনের 52% ইউপিআই, মানে মোবাইলে। 21-22 অর্থনীতি ভারতের মোট 8,840 কোটি ডিজিটাল লেনদেন, 52%, যার মধ্যে মূল হচ্ছে 126 লক্ষ কোটি ইউপিআই এর মাধ্যমে। অর্থাৎ মোবাইল কিন দিলে ব্যাংকের টাকা
টাকা উইথড্র করতে পারবো, এই সিস্টেম। এবং এই করোনার সময় ভারতের মধ্যে মোট 25.5 বিলিয়ন রিয়েল টাইম পেমেন্ট ট্রানজাকশন, 25,550 কোটি ট্রানজাকশন। এরপরে চীন আমাদের আগে না, 15.7, সাউথ কোরিয়া 6 বিলিয়ন, এবং থাইল্যান্ড 5.2 বিলিয়ন, এবং এই ইউকে 2.8। অর্থাৎ আমরা আমাদের দেশ আজকে এই ডিজিটাল লেনদেনে অনেক এগিয়ে। এবং গুগল আমরা চিনবেন ভালো, আমি তা কম বুঝি। এই গুগল বলছে, আমেরিকান কোম্পানি বলছে না আমরা ইউপি, গুগল আমেরিকান বলছে তোমরা কেন এটার মধ্যে ঢুকছো ইউপিআর মধ্যে, বলছে ইন্ডিয়ান এই সিস্টেমের মধ্যে ডেমোক্রেসি আছে। 2 টাকা থেকে 2 লক্ষ টাকা 2 কোটি টাকা লেনদেন হবে, কোনো কমিশন দেবে না, ওরা কমিশন দিচ্ছে। আজকে সেই জায়গায় চলে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু মাননীয় শুধু খবর রাখেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরুর আসনে বসতে যাবে। 81 প্যারা এবং 5 নম্বর প্যারা, এই দুটো ফলো রাখবেন। এই ভাষণে, রাজ্যপালের ভাষণে এই জিনিসগুলি আছে। আমি অনুরোধ করব, আজকে যারা ভুল করছেন নতুবা আগামী দিনে মুশকিলে পড়বেন। আমি তো আগামী দিনে আসতে নাও পারি, আমারও বয়স হচ্ছে। ইয়াং জেনারেশন, ওয়েলকাম এভরিবডি। এই যে আছেন বাস্তবের মাটিতে দেখেন, কমিউনিস্টের ধ্যান ধারণা মানুষ গ্রহণ করে না। এখন ট্রাইবেল ছেলে মেয়েরা স্মার্ট হয়ে গেছে। আগে এসব বস্তা বস্তা পুরোনো কথা করতেন, ঘুরে ঘুরে কুয়ার মধ্যে থাকতেন। কুয়ার ব্যাং আমি বলবো না, কিন্তু এই জায়গায় চলে গেছে। গোপাল বাবু, বিশ বাবুকে আমি রেসপেক্ট করি, গেছেন জিততে বলছেন, সঙ্গ ছাড়া দরকার নেই। এদের সাথে যারা থাকবো, আপনারা জেলে ঢুকাইছে মনে রাখতেন, এরা এত হীনমন্যত মানুষ চিন্তা করতে হবে। আমি অনুরোধ করব সবাই মিলে একটু গুড ক্যাশার দেখেছেন সেদিন বিরোজিৎ বাবু বলছে যে আমাদের বললে তো আমরা সর্বসম্মতিক্রমে স্পিকার বানাইতাম। ভালো, এটা আমাদের হইতে পারে, অ্যাপিল যদিও করছি, কিন্তু অ্যাপিলের ঢংটা অন্যরকম হওয়া উচিত ছিল। আমি অনুরোধ করব সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এই রাজ্যে আপনারা যাবেন, আপনাদের কোনো রকম অসুবিধা মুখ্যমন্ত্রীকে বলবেন। মুখ্যমন্ত্রীর কাছে যেতে অসুবিধা হলে অন্যান্য মন্ত্রী আছে তাদের কাছে বলবেন, এতে লজ্জা কিছু নেই। আপনারা বলবেন অল টাইম। যেমন কালকে আমাদের অপোজিশন লিডার বলছিল একটা বিষয়, আমি বলছি একটা চিঠি দিয়ে রাখেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কনসিডার করবে। ডেমোক্রেটিক, এ কথা নিশ্চিত থাকেন। এটা মানিক বাবু না, মানে মানিক সরকার না, এটা মানিক শাহ। এর আগে আরো কয়েকটা জিনিস আছে, প্রফেসর ডাক্তার মানিক শাহ। তো সুতরাং অনুরোধ করব, এবং অযথা আজকে এখানে কথা বলার উদ্দেশ্য হলো ডেমোক্রেটিক প্রসেসে এটা বলতে হয়, আমি বলেছি। কিন্তু আমি জানি অ্যামেন্ডমেন্ট এনেছেন, অ্যামেন্ডমেন্ট গ্রহণ হবে না, আপনারাও জানেন এটা হবে না। সুতরাং আলোচনা করুন, কিন্তু আলোচনাটা যাতে গ্রহণ করতে পারে যেসব জিনিস সেগুলোর মধ্যে থাকে। আর আমি অনুরোধ করব সবাই মিলে, আর একটা দিন হাউস রয়েছে, চলুন রাত 12টা পর্যন্ত আলোচনা, কে না করবেন। সবাইকে আমি বলবো আমরা যেন একটা নতুন জিনিস, আমি দেখেছি আমাদের ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী একটা নতুন জিনিস এবার দিয়েছে, সারা ভারতবর্ষে ক্যাবিনেট আছে। আমরা কেন একটু অন্য ধরনের হব না? আমরা কেন ব্যতিক্রম হব না? আমরা সারা দেশকে দেখিয়ে দিতে অসুবিধা কি? সেরকম এই বিধানসভা আপনারা ইয়াং বয়েজ এসছে, অল আর এডুকেটেড, আমি আর ব্যাকডেটেড, কিন্তু আপনারা কিছু পজিটিভ কথা। আর একটা জিনিস, পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন। পজিটিভ না থাকলে কি হবে জানেননি? আমি একটু বলছি আপনাদেরকে, পজিটিভ না থাকলে কি হবে। মহাকাশ বিজ্ঞানী বলছে ঘর থেকে বেরিয়ে আসো, এ আকাশের দিকে তাকান, দেখবেন মনের প্রসারতা বাড়বে। নেগেটিভ ছেড়ে দিন। আপনারা এতদিন নেগেটিভলি, আপনাকে বলছি না, এই বেঞ্চ না, আপনাদের পুরো টিম নতুন, আপনারা নতুন চিন্তাধারা নিয়ে এসেছেন। নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আজকে নেগেটিভ যারা করতে তারা কি করতে, আগরতলা শহরে বেরিয়েছে ছেলেকে নিয়ে, একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে। ওনারা এতদিন বলতো বাবা তুই যদি ভালো করে লেখাপড়া না করস তাদের মতো, এটা নেগেটিভ। আমরা কি বলি, বাবা তুই যদি ভালো করে লেখাপড়া না করস, ভালো করে পড়া কর, যদি ভালো করে লেখাপড়া করস
তাহলে তাদের জন্য কিছু করতে পারবে। দিস ইজ পজিটিভ। এই পজিটিভ কথা বলবো এবং সবাই পজিটিভ থাকবে, না বলে শব্দ নাই। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা প্রয়াস, আপনাদের পার্টিসিপেশন দরকার। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমি অনুরোধ করব সবাই সমর্থন করবেন গভর্নরের ভাষণকে। ধন্যবাদ, নমস্কার। আমাদের হাতে 15 মিনিট সময় আছে। আমি একজনকে বলার সুযোগ দিচ্ছি, আমাদের নতুন সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, আপনি রাজ্যপাল ভাষণ হবে, বক্তব্য রাখুন। 15 মিনিট সময় আছে। নমস্কার মাননীয় অধ্যক্ষ সাহেব, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে 24 তারিখ মাননীয় রাজ্যপাল কর্তৃক যে ভাষণ দিয়েছেন তার যে প্রতিলিপি, তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি। আমি ত্রিপুরা বিধানসভায় নতুন সদস্য, সুতরাং আমার অনভিজ্ঞতার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে রাজ্যপালের ভাষণে আমাদের সার্বিকভাবে ত্রিপুরার সমস্ত দিক এখানে উল্লেখ হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে গত 5 বছরে যে উন্নয়ন, এটা একটা অন্যরকম মাত্রা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নিয়ে এসছে। আপনারা জানেন আমি এমন একটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে এসেছি যেটা 78 সাল থেকে 18 পর্যন্ত একটানা সিপিআইএম এর সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন। আমার শিক্ষক শ্রদ্ধেয় কেশববাবু থেকে শুরু করে পরবর্তী সময় রতনবাবু, উনি প্রথমবারে মন্ত্রী, দ্বিতীয়বারে এমএলএ। আমি সারা রাজ্যের কথা আমি বলতে পারবো না, তো আমি আমার কাকরাবন বিধানসভা 78 থেকে 18 এবং পরবর্তী সময় 18 থেকে 2023 অর্থাৎ এই বিধানসভা নির্বাচনের পূর্ব পর্যন্ত কাকরাবন বিধানসভায় যে যে কাজ হয়েছে আর যা আগের অবস্থা ছিল আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করি। শ্রদ্ধেয় জিতেন বাবু বিরোধী বেঞ্চের যিনি দলনেতা, উনি এখানে কিছু প্রশ্ন রেখেছেন, আমি স্বল্প সময়ে পড়ার চেষ্টা করেছি। সারা ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস নিয়ে তিনি বলেছেন ওনার 1 নম্বরে। আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলাম। 1992 সালে 2017 সালে
15 জুন তারপরে আমি কোনো রাজনীতি করিনি। পূর্বতন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের বিজেপির সভাপতি, ওনার হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টিতে আসি। 18 সালে নির্বাচনে দল আমাকে টিকিট দেয়, আমি দাঁড়িয়েছিলাম। যারা আজকে সন্ত্রাসের কথা বলছেন, সেদিন 58টা বুথের মধ্যে আমরা 20টা বুথে যেতে পারিনি। কাকরাবনের অধিবাসী হওয়া সত্ত্বেও আমরা বিদেশি, আমরা এক বুথে অন্য বুথে যেতে পারিনি। আপনাদের স্মরণ থাকবে, আমাদের রানের একটা জায়গা আছে যেটাকে লোকাল নাম মাল্লা চমনি, অর্থাৎ 39 নম্বর বুথ। সেদিন মায়েরা রক্ষা পাননি, লক্ষ্মীর বুলটি আক্রান্ত হয়েছিল। আপনাদের মনে থাকবে, আমাদের কুকিচড়া শামুকচড়া পঞ্চায়েতের এডিসি পায়েল মুরা সিং খুন হয়ে গেল, তার বিচার হয়নি। আপনাদের মনে থাকবে 1992 সাল এডিসির নির্বাচন, কংগ্রেস করার অপরাধে অনিল গোপাল রাত্রি 8টার সময় ব্রিজের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আপনাদের মনে থাকবে 88 সাল অজিত বাবুর সভা, মির্জা সভা হয়েছে, সভার পর শুরু হয়ে গেল তাণ্ডব। বিষ্ণু দাশগুপ্ত নামে এক পঞ্চায়েত সেক্রেটারি তুলামোলা থেকে এসছেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাদল সরকার কাকরাবনের। তারা আজকে বলছেন ত্রিপুরায় যে সন্ত্রাস, নির্বাচন উত্তর সন্ত্রাস। আপনাদের মনে থাকবে, বাজার থেকে বাড়ি ফিরছেন রঞ্জিত ঘোষ, অপরাধ কংগ্রেস করেন, খুন হয়ে গেল, রাস্তায় লুটিয়ে আছেন। আপনাদের মনে থাকবে দীপেন্দ্র বিশ্বাস, আজ পর্যন্ত তার ডেড বডি পাওয়া যায়নি। আপনাদের মনে থাকবে শিশির বসাক, সাবরমের অধিবাসী, তুলামালার রাবার বাগান, সেখানে এসেছিলেন, গলা টিপে হত্যা করা হলো। আপনাদের মনে থাকবে সারা ত্রিপুরা রাজ্য, কথাটা আমি বলবো না এই কারণে, কারণ আমার পূর্বে তিনি সারা রাজ্যের সমস্ত ঘটনাটা বলেছেন। সুতরাং 18 নির্বাচনের পরে কাকরাবন বিধানসভায় একটা রাজনৈতিক সন্ত্রাস হয়নি, খুন হয়নি। কেন? সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা যায় না, এটা ভারতীয় জনতা পার্টি শিখিয়েছেন। এবং সেই দলের একজন কর্মী হিসাবে যখন বিধানসভায় এবার এসছে, পবিত্র বিধানসভায়, আপনারা খুনের মদতদাতা, আপনারাই ইন্ধন দিয়েছেন। মনে থাকবে আমাদের যিনি পরাজিত হয়েছেন রতনবাবু, নির্বাচনের দিন পুলিশকে ব্যবহার করে তুলামুড়াতে আমাদের মা সহ 8 জনকে রক্তাক্ত করেছেন। তিনি ক্ষমতা দেখিয়েছেন। আমি আমলে কাকরাবনটাকে একটা বৌদ্ধভূমি তৈরি করতে চেয়েছিলেন, সেখানে মানুষ উত্তেজিত হয়ে এমন একটা ব্যবস্থা করেছিল, তার প্রতিশোধ নেবেন। আমাদের দল, আমরা, আমাদের এখানে উপস্থিত আছেন বিধায়ক অভিষেক দেবরায়, আরকিপুরের বিধায়ক তথা মন্ত্রী রণজিৎ সিংহ রায়। পরদিন আমরা যাই, ঘটনার তীব্রতা এমনই ছিল যে সেখানে স্কুলের জল, ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হলো, কিন্তু কোনো রকমের কারো উপরে হাত তোলা হয়নি, কোনো রকমের অত্যাচার সংগঠিত করা হয়নি। আমরা নিজেরা ঝুঁকি নিয়ে সমস্ত জায়গায় ঠান্ডা রেখেছিলাম। যার পরিবার থেকে লোকগুলি খুন হয়ে গেল, তাদের মনে কি প্রতিশোধের আগুন থাকে না? তারা কি বলে না তখন আমাদের ক্ষমতা ছিল না, আমাদের বাড়িতে, আমার ঘরের সামনে, আমরা যেখানে গেছি সেখানে আক্রান্ত হয়েছে, নির্বাচন হয়েছে, ক্ষমতায় ছিলেন সিপিআইএম, আবার ক্ষমতায় তারাই গেছেন, বিরোধী করার অপরাধে বাড়ি ফিরে যেতে পারেননি, সেখান থেকে চলে গেছেন অন্যত্র। যাওয়ার পথে যতগুলো অফিস আছে বিরোধীদের, সেই অফিসগুলি আগুন দিয়ে তছনছ করে দিয়েছেন। একবারের জন্য বলতে পারবেন 2023-এর নির্বাচনের পরে এবং 2018-এর নির্বাচনের পরে কাকরাবন বিধানসভায় কোনো একটা বিরোধীদের অফিস আক্রান্ত হয়েছে? সরকারিভাবে যারা জায়গা, সরকারের জায়গায় গেছেন, সরকারিভাবে তাদের নোটিশ দিয়েছেন, চলে গেছে। আজকে তারা বলছেন এখানে, আমি শ্রদ্ধেয় জিতেন বাবুকে বলবো একটু স্মরণ করুন 1988 সাল বিচ্ছন্নবনের ঘটনা,
এখানে বিরজিৎ বাবুকে বলবো, দিনে দুপুর বেলায় সিপিআইএম ষড়যন্ত্রই সিদ্ধাম পালকে সেদিন খুন করা হয়েছিল। কি থাকবে না বাস, থাকবে না বাঁশুরি। সুতরাং বাদল বাবুর রাস্তাটাকে পরিষ্কার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে আজকে পতাকা তুলতে হবে। দায়িত্বকার সেখানে কংগ্রেসীরা বলেছিলেন এখানে পতাকা তোলা যাবে না। সেদিন যদি সেখানে পতাকা তোলা না হতো, এমনকি রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে যেত যে সেখানে পতাকা তুলতেই হবে। যদি পতাকা তুলতে যায় তাহলে সে খুন হবে, যদি না তুলে তাহলে পার্টিগত সিদ্ধান্ত মানেনি। তার জন্যই সীতাম বাবুকে সেখানে পাঠানো হলো। 2 জন দেহরক্ষী সহ 11 জন মানুষ ও 13 জন মানুষ দিনে দুপুরে খুন হয়ে গেল। এই খুনের রাজনীতি কোথায় না হয়েছে? সুতরাং আমি এই কথাগুলি বলছি এই কারণে, আজকে উনি ওনার যে ইয়েটা দিয়েছেন তার প্রথম লাইনে সন্ত্রাসের কথাটা বলেছেন। সুতরাং সন্ত্রাস তাদের মুখে শোভা পায় না যারা সন্ত্রাসের জন্ম দিয়েছেন। তথ্য দিচ্ছেন, আমি শুধু এটুকু বলবো, আমি অন্য দিকে যাচ্ছি। বীরচন্দ্র মন্নুর এই ঘটনার পর মাননীয় আদালত বেশ কয়েকজন যারা এর সাথে যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। তো আজকে যদি এটাকে অন্য গল্প এখানে শোনানো হয় স্যার, তাহলে এটা আদালতকেই, আইনকেই অশ্রদ্ধা করা এবং এই পবিত্র বিধানসভাকেও মিসগাইড করা। স্যার এটা আমি আদালতের রায় নিয়ে আমার কোনো মন্তব্য নয়। আদালত কি দিয়েছে সেটাকে আমি মান্যতা দিয়ে বলছি। আমি বলছি ঘটনাটা আপনারা কতদূর যেতে পারেন সন্ত্রাসের ক্ষেত্রে সেটা বলার জন্য আমি এই কথাটা বলেছি। সুতরাং কংগ্রেস এবং সিপিআইএম আপনারা এক জায়গায় এসেছেন, হাজার হাজার মানুষ আপনাদের কথা মেনে রাজনীতি করেছে, তার মধ্যে আমিও একজন আছি। এবং কংগ্রেসের একটু আগে যে আপনি আদালতের কথা কইলেন, একটু আগে আদালতের কথা কইলেন যে ওইটা কেন হবে, এখন আবার আদালতের কথা বললো, ইয়ার পরে সব শেষ হয়ে গেছে গা, ইয়ার পরে করতে আছে। যাই হোক, আমি এই কথাগুলি বলছি এই কারণে, এনি অনেকগুলি কথা বলেছেন, সবগুলি জবাব দেওয়া যাবে না কারণ সময় সংকীর্ণ। আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। আপনি বলছেন কারখানা বন্ধ হয়ে গেছে, সেটার উল্লেখ নাই কেন? আমি মাননীয় জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, ডিএস গ্রুপ রাবার বেজ ইন্ডাস্ট্রি এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম, সেটা কার সময় কখন কেন বন্ধ হয়ে গেল? একবার কি জবাব দেবেন? সেটা পুনরায় চালু হয়েছে এই বিজেপি সরকার আসার পর। ত্রিপুরার যে রাবারের কোনো ইন্ডাস্ট্রি নেই, এখানে রাবার বেসড ইন্ডাস্ট্রি প্রথম শুরু হয়েছে ডিএস গ্রুপ দিয়ে, ধরমপাল সৎপাল তারা এসছেন। তাদের কারণে কারখানাটা বন্ধ হয়ে গেল। নতুন করে আরো নতুন নতুন অনেকগুলো স্ক্র্যাপের কারখানা হলো। ত্রিপুরা রাজ্যে অনেক কারখানা হয়েছে। কারখানা বন্ধের নায়ককে লঘু পাবে গুরুদণ্ড, ম্যানেজমেন্টে কোনো কারণে কোনো কিছু হলে পরেই ছাঁটাই, লে অফ, এই বন্ধ করে দাও, অর্থাৎ মজুরি বাড়াতে হবে, কারখানা বন্ধ করে দিতে হবে। তার জন্য দায়ী কে? সুতরাং আমি এখানে বেশি সময় নেব না। আমি শুধু যে সন্ত্রাসের কথা আপনি বলেছেন তার জন্য এক ঝলক এখানে বললাম। এবং সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন, আমি অন্য জায়গায় জানি না। আমাদের কাকরাবন বিধানসভায় বিধায়ক না থাকা সত্ত্বেও, বিধায়ক নেই এই কথা বলবো না কারণ ছিলেন রতন বাবু, উনি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ছিলেন, কিন্তু এলাকাতে করোনা থেকে শুরু করে কোনো সময় উনি এলাকায় যাননি এক্সেপ্ট ভোট বাদ দিয়ে। আমি এই কথাটা বলছি এই কারণে, রতন ভৌমিক আজকে এখানে কথা হচ্ছে কাকরাবন নিয়ে, তার জন্য আমি রতন চক্রবর্তী বা রতন লাল নাথ বলিনি। আপনার নিশ্চয়ই সম্মানিত বিধায়ক যারা আছেন, নির্বাচিত প্রতিনিধি, তারাও বুঝবেন। আমি এই জন্যই কাকরাবনটাকে উল্লেখ করছি। যারা 78 থেকে 18 পর্যন্ত সব সময় তারাই মন্ত্রী ছিলেন, কিন্তু কাকরাবনের উন্নয়নটা কি হয়েছে? সার্বিক রাজ্যের উন্নয়নের কথা উনি বলেছেন, আমি তাকে মান্যতা দিয়ে এবং সমর্থন করেই বলছি যে আমাদের কাকরাবনে 64 সালে একটা হাসপাতাল, কাকরাবনে একটা ব্লেড ছাড়া আর কিছু নেই, রোগী গেলেই রেফার টু আইএলএস পর্যন্ত পরে মৃত। সেই হাসপাতাল কি করেছেন? মির্জা হাসপাতাল নেই, তুলামারা একটা হাসপাতাল ছিল, এখন নতুন করে মির্জা হাসপাতাল হয়েছে, তুলামারা আর কাকরাবনে হাসপাতাল হয়েছে। কৃষিক্ষেত্রে তো বলে লাভ নেই, সারা কাকরাবনের কৃষিতে এমন একটা জোয়ার এসে, কি ফুলে বলুন, মাছে বলুন, ধানে বলুন,
অন্যান্য সবজিতে বলুন, কাঁকড়ামন একটা অন্য মাত্রা নিয়েছে। আমিও তো সেদিন 92 সালের আগে কৃষক সভার সাথে ছিলাম। ওই ঘটের নিচে দেওয়ার জন্য এক মুষ্টি চাউলও তো ধানও তো এফসিআই ক্রয় করেনি। আর বিজেপি সরকার আসার পর প্রথম দফায় 17 টাকা 50 পয়সা পার কিলো ধান সেখানে নিয়ে গেছেন। আমাদের মির্জা এবং কাঁকড়ামনে দুটো সেন্টার করা হয়েছে, এটা কৃষি প্রধান, প্রত্যেক ব্লকে একটা করে করা হয়েছে, কাঁকড়ামনে দুটো করা হয়েছে, কারণ সেখানে ধান উৎপাদক বেশি। সুতরাং ধান কেনা হলো পরবর্তী সময় 18 টাকা 68 পয়সা পর্যন্ত হলো। আপনাদের সময় 1 কেজি ধান নেওয়া হয়নি, 300 থেকে 400 টাকার বেশি ধান কেনা যায়নি, অথচ রাস্তা নামিয়ে ফেলেছে কৃষক সভা। ধান নিতে হবে এফসিআইয়ের মাধ্যমে। শিক্ষা ক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে কাঁকড়ামন একটা অন্য মাত্রা। মনে হয় যেন এটা একটা বর্ডার এরিয়া। সেই দিকে লক্ষ্মণা অর্থাৎ বিলেরিয়া এবং কাঁকড়ামনের বর্ডার, সেই দুপতলির কুকি বাড়ির পর রাস্তা ভাঙা, 14 সালের রাস্তা, তখন বাদলবাবু পূর্তমন্ত্রী, সেই রাস্তায় গাড়ি চলা যায় না। রাস্তার এমন অবস্থা হলো 14 সালে টেন্ডার হওয়ার পরেও, 18 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও আমাদের রাস্তাটা মেরামত হলো না। কত চিৎকার চেঁচামেচি, কত অ্যাক্সিডেন্ট, কত মানুষ মারা গেল, মারা যায়নি, আহত হয়েছেন অ্যাক্সিডেন্টের ফলে। সুতরাং রাস্তার এই অবস্থা ছিল। সে কিশোরগঞ্জ থেকে আমাদের হাসপাতাল তেপানিয়া পর্যন্ত রাস্তা, আমার একজন জনজাতি মা, রাস্তার এমন অবস্থা, গাড়ি করে যেতে গিয়ে সে রাস্তায় প্রসব হয়ে গেছে, গাড়ি এমন ঝাঁকুনি। সে অবস্থার মধ্যে উন্নয়নের কথা বলেন, কারখানা বন্ধ হয়ে গেছে বলেন, আনারস আমাদের কন্ট্রোল কুকি দুপতলির 25 কানি আনারস আর বাগান দেখা গেছে বেচা যায় না, রাস্তার পাশে দাঁড়িয়ে চিল্লি দেয় আনারস নেবেন, আর এখন আনারস বাইরে চলে যায়। কোথায় ছিল তখন আপনাদের এইসব কথাগুলি? যে শ্রমিকের কথা বলছেন, কৃষকের কথা বলছেন, যেই কথাগুলি আপনি বলছেন, 21টা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন, সবগুলি পয়েন্ট যদি আমি উত্তর দিতে যাই আমার সময় নেই। সুতরাং আমি বিনয়ের সঙ্গে বলবো, যাদের কথা আপনারা বলেন, রেখার মজুরির কথা বলেন, আপনারা পক্ষপাতিত্বের কথা, আমি তো আমার জানা মতো এমন কোনো জায়গা নেই যে সিপিআইএম করার অপরাধে রেখার কাছ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কোনো মানুষের ঘর, কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে ভাতা, কাউর ভাতা কাটা হয়নি। আপনারা নির্বাচনের সময় বলেছেন ভাতা দ্বিগুণ করেছে, কেন? ভাতা কেটে দিয়েছে। আমি বিনয়ের সঙ্গে বলবো, পরিচারিকা ভাতা, কাকরামানে সিডিও অফিসে যখন বললো ভাতার একটা ইনকোয়ারি হবে, যারা পরিচারিকা ভাতা নিচ্ছেন আসুন, কোন পরিবারে জিচা করে আপনি সেই মালিকের থেকে একটা লিখিত নিয়ে আসুন। একটা লোক এলেন না, আসবেন কি করে? তিনি তো হয়তো কোনো মন্ত্রী অথবা কোনো বড় ধরনের নেতার হয়তো ভাইজি হবেন, শালিকা হবেন, গৃহবধূ, তাই লজ্জা করবে না সেখানে গিয়ে ফিজিক্যালি বলতে আমি বাসায় জিচা কাজ করি? অটোমেটিক্যালি ডিপার্টমেন্টালি কিছু ভাতা কাটা গেছে, অবৈধ ভাতা। সেই ভাতা কাটা যাওয়ার পরে আপনারা যদি বলেন দলীয়করণ করে ইচ্ছাকৃতভাবে কারো ভাতা কাটা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। অন্যায়ভাবে ভাতা দেবেন, সেই ইনকোয়ারি পরে সে ভাতা কাটা যাবে না, এটা তো হতে পারে না। সুতরাং কারো ভাতা ইচ্ছাকৃতভাবে কাটা যায়নি। আমি বিনয়ের সঙ্গে বলবো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা করবেন। আমিও নতুন একজন বিধায়ক, কাকরামনকে আমরা এই গত 5 বছরে ঢেলে সাজানোর জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম। তার জন্য 18 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরেও আমাদের সংগঠন এবং প্রশাসনের মাননীয় মন্ত্রীদের সাহায্যে এবং আমাদের বিধায়কদের সাহায্যে কাকরামনটা একটা অন্য মাত্রা নিয়ে গেছি, এবং এই অন্য মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে সারা রাজ্যের উন্নয়নের সাথে কাকরামনের একটা উন্নয়ন হবে, সেই আশা রেখে আমি আর বেশি কথা না বলে আজকে প্রথমবারের মতো আমি যদি আপনাদের কোনো আঘাত দিয়ে থাকি, অবাস্তব কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করবেন, এবং পরবর্তী সময়ে আমি প্রয়োজনে তথ্য নিয়ে আসবো। এই বিধানসভায় তথ্য পেশ করে আপনাদের কাছে কথা বলবো। অহেতুক বিরোধিতার জন্য বিরোধী নয়, গঠনমূলক বিরোধিতা করেন, সরকারের পাশে থাকেন, সরকারকে সাপোর্ট করেন। ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য আমরা সবাই মিলে কাজ করি, এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, সেই সাহায্যটাকে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ থেকে 40 লক্ষ মানুষের জন্য কীভাবে কাজ করা যায় সেটার জন্যে আমরা সবাই মিলে কাজ করি। এই কথাগুলি বলে আবারও রাজ্যপালের ভাষণের উপর আমি সমর্থন জানিয়ে, এবং এই বিধানসভায় যারা আছেন আমি সবাইকে আমার তরফ থেকে, যারা আমার বড় তাদেরকে প্রণাম, যারা ছোট তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।
এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। Thank you. And